একটু জায়গা আমাদেরকে ই করতে হবে, যেটা হলো কি আমরা কি করে কুইক ক্যালকুলেশন গুলো করবো সেটা আমাদেরকে শিখতে হবে, বা কিভাবে খুব সহজে আমরা করতে পারবো সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে সেই জায়গা থেকে আমরা যদি একটা জিনিস আজকে শিখবো, আমরা আজকে ম্যাথসের একটা পার্ট শিখবো। আমি 9টা পর্যন্ত নেবো, তারপরে আজকে প্রথম দিনে ডেমো চলছে। এরপরে একজন সিডিপি স্যার আসবেন, উনি সিডিপির পার্টটা গাইড করবেন। তো ম্যাথসের একটা ইন্টারেস্টিং পার্ট, যেটা কিন্তু বিগত বছরের পরীক্ষার কোশ্চেনে এসেছে। মানে নর্মালি আপনারা যারা রয়েছেন এখানে প্রত্যেকেই করতে পারবেন, কেউ করতে পারবেন না এরকম নয়, কিন্তু টাইমের। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আপনি কি স্ক্রিনশট দিচ্ছেন না এমনি বলে যাচ্ছেন? আমরা স্ক্রিন শেয়ার হ্যালো। করেছি স্যার। হ্যাঁ, আমরা স্ক্রিন শেয়ার করেছি। না, স্ক্রিন তো মানে এখানে তো দেখা যাচ্ছে না পুরো, মানে আমাদের ছবিগুলোই সব দেখা যাচ্ছে। আচ্ছা, সবার কি একই হচ্ছে? হ্যাঁ স্যার, আমারও তাই না হচ্ছে। না, এখন এখন দেখা এখন যাচ্ছে। দেখা যাচ্ছে। না স্ক্রিন দেখা যাচ্ছে তো। না, স্ক্রিন দেখা যাচ্ছে যারা স্যার। আপনাকে যারা- দেখা ঠিক আছে স্যার, ঠিক আছে, সবই ঠিক আছে, ও সেটিং এ স্ক্রিন গন্ডগোল দেখা করেছে। যাচ্ছে, দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি দেখা- বলি স্যার। আচ্ছা, স্যার, অ্যাকচুয়ালি স্ক্রিনে যারা দেখা দেখতে যায় না। পাচ্ছেন, হ্যাঁ বলুন। আচ্ছা, যারা দেখতে বলুন। পাচ্ছেন একটু কাইন্ডলি শুনবেন। যারা দেখতে পাচ্ছেন না, হুম। একবার ক্লাসটা থেকে বেরিয়ে গিয়ে একটু নেটওয়ার্ক যেখানে ভালো থাকবে সেরকম জায়গায় শিফট করে ঘুরে আবার রিজয়েন করুন। প্রত্যেকে স্ক্রিন দেখতে পাবেন কনফার্ম, কারণ অনেকেই তো দেখতে পাচ্ছে ওকে। বলছে। যারা দেখতে পাচ্ছেন না, কাইন্ডলি একবার ক্লাসটা থেকে বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে আবার ওই লিঙ্ক দিয়ে জয়েন করুন। অবশ্যই যেখানে নেটওয়ার্ক ভালো থাকবে সেরকম জায়গাতে আপনি প্লেস হয়ে যান, তাহলে দেখতে পাবেন প্রত্যেকে। 100 Mbps স্যার, ওকে। হাই স্পিড মোবাইল। বেশ, প্রত্যেকের জায়গাটা আমরা আজকে আমি যেটা বললাম আমি জানতে হবে। সাপোজ আমাকে যদি বলা হয় 1764, এই যে সংখ্যাটা রয়েছে এর বর্গমূল কত হবে? প্রাইমারি টেটের বিগত বছরে দুবার টেট পরীক্ষা হয়েছে, দু বছরই কোশ্চেনে কিন্তু একটা করে বর্গমূল বের করতে দেওয়া হয়েছে। কারণ আমরা এখানে যে ক্লাসটা করব এটা কিন্তু পুরোটাই কিন্তু এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করব আমরা। মানে এই স্যার এটা কি 81 হবে? 81 না, হবে না, 81 হবে না। এটার বর্গমূল করতে হবে। আমরা নর্মালি কিন্তু এর যে বর্গমূল আমরা ভেঙে ভেঙে শিখেছি, কিন্তু কিভাবে কুইক করতে পারবো আমরা জাস্ট 5 সেকেন্ড টু 10 সেকেন্ডের মধ্যে করতে পারবো, এগুলোই কিন্তু আমাদেরকে শিখতে হবে। অ্যাকচুয়ালি কম্পিটিটিভ পরীক্ষার মেনলি আমরা তো বিভিন্ন রকম কোর্স করাচ্ছি। সাপোজ WBC 42 রাইট আনসার। 42 তো দেখুন, আমি একটু জিনিস শিখবো, প্রত্যেকে আমরা জানি, তাও আমরা একটু কিছু শিখবো যে কিভাবে এটাকে কুইক করতে পারি, সেটা আমরা একটু দেখাবো তোমাদেরকে, মানে আপনাদের দেখাবো। দেখুন প্রত্যেকে, আমি সংখ্যাটা দিয়েছিলাম √1764। অ্যাকচুয়ালি প্রত্যেকে আমরা জানি যে একক সংখ্যা বা ইউনিট ডিজিট জিনিসটা কি। অ্যাকচুয়ালি এই যে সংখ্যাটা রয়েছে 4, এটাকে আমরা একক সংখ্যা বা ইউনিট ডিজিট বলে থাকি। এবার প্রশ্ন, এই যে √1764, কাইন্ডলি মাইক্রোফোনটা একটু অফ করবেন যার মাইক্রোফোন অন রয়েছে। এই যে সংখ্যাটা এখানে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার এই সংখ্যাটা রয়েছে। তাহলে এই যে এক্স, এই এক্স এর মানটা বের করতে হবে, এক্স এর মান কত হবে। তাহলে এটাকে কুইক কিভাবে করতে হয় একটু দেখুন প্রত্যেকে। একের স্কোয়ার আমরা প্রত্যেকেই জানি 1, 2 স্কোয়ার আমরা প্রত্যেকেই জানি 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81। এবার প্রত্যেকে একটা জিনিস দেখুন, যে সমস্ত সংখ্যাগুলোর যোগফল 10 হচ্ছে তাদের একক সংখ্যাগুলো সেম আছে। মানে 1 এর সাথে 9 যোগ করলে 10 হয়, এদের একের একক সংখ্যা স্কোয়ার করলে 1 আসে, আবার 9 এর করলেও 1 আসছে।
2 আর 8 দেখুন একক সংখ্যা সেম, 3 আর 7 দেখুন একক সংখ্যা সেম, 4 আর 6 দেখুন একক সংখ্যা সেম। এবার এই যে জায়গাটা আমাদের করতে হবে, তাহলে এখানে রুটের ভেতর 1764 আছে, মানে এই যে একক সংখ্যা 4 আছে, মানে যারই স্কোয়ার হোক না কেন অবশ্যই সেই সংখ্যাটার একক সংখ্যা 2 অথবা 8 হতে হবে। 2 বা 8 থাকলে তবেই কিন্তু তার স্কোয়ার করলে 4 আসতে পারে। এই জায়গাটা বুঝতে কারো অসুবিধা রয়েছে যেটা আমি বললাম? তাহলে নেক্সট স্টেপ আমি যাব। স্যার অসুবিধা নেই। না স্যার আরেকবার বলুন, আরেকবার বলবো। স্যার আরেকবার বলুন। আমি বলছি সাপোজ ধরুন এই রুটের ভেতরে হচ্ছে 144, তাহলে 144 তো প্রত্যেকেই জানি 12 স্কোয়ার করলে আসে। তাহলে এই যে 2 স্কোয়ার রয়েছে, এই 2 স্কোয়ারের একক সংখ্যা অবশ্যই 4 আসতে পারে। মানে আমি বলতে চাচ্ছি, দেখুন এই যে 1764 এসেছে, তাহলে এই 1764 তো কারো একটা স্কোয়ার, মানে আমাদেরকে বের করতে বলেছে স্কোয়ার রুট বের করুন। তাহলে স্কোয়ার রুট মানে কি? বর্গমূল। মানে কি এই সংখ্যাটা কোন একটা বর্গ সংখ্যা, তার মূল সংখ্যাটা বের করতে বলেছে। মানে 1764 কোন সংখ্যার স্কোয়ার করলে এটা আসবে। তাহলে যেই সংখ্যারই স্কোয়ার আসুক না কেন, এখানে একক সংখ্যা 4 আসে, মানে ওই সংখ্যাটার একক, মানে সাপোজ এই সংখ্যাটা এক্স, মানে এই একটা সংখ্যা আমি বললাম, সাপোজ 2 3 এক্স, তাহলে এই এক্স এর মানটা অবশ্যই 2 বা 8 হতে হবে। কারণ 2 বা 8 না হলে কখনোই একক সংখ্যা 4 আসতে পারে না। প্রত্যেকে আমি ক্লিয়ার করতে পারলাম? রেসপন্স করবেন প্রত্যেকে। Yes, বেশ। yes, sir. Yes, sir. এবার কি করতে হবে আমাদেরকে? ডান দিক থেকে দুটো সংখ্যা বাদ দিতে হবে। ডান দিকে 4 আর 6 রয়েছে, দুটো সংখ্যা বাদ দিলে কত পড়ে থাকছে? 17 পড়ে থাকছে। আমরা দেখব এই 17 কার স্কোয়ারের থেকে কম। দেখুন প্রত্যেকে বাম দিকে 4টা, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25। দেখুন তাহলে আমার 17 রয়েছে, 5 স্কোয়ার করে তো 25 হয়ে যাচ্ছে, তাহলে 5 কে নিতে পারবো না, ঠিক তার আগের সংখ্যাটাকে নেব। কাকে নেব? 4 কে নেব। মানে এই একক সংখ্যা আমাদের হয়ে গেল 2 বা 8, আর দশক ঘরে বসবে 4। তাহলে আমরা বলতে পারি সংখ্যাটা হতে পারে 42 অথবা 48। তাহলে দেখুন দশক ঘরে 4 কিন্তু কনস্ট্যান্ট, 2 আর 8 যুদ্ধ করছে। হ্যাঁ, আমি 42 হবে, কিভাবে হচ্ছে আমি আসছি। আমাদের এর পরের স্টেপ থাকে, এই যে 4 সংখ্যাটা পেলাম, ঠিক এর পরের সংখ্যা কত হয়? 5। 4 5 কত হবে? 20। আমরা এবারে 2 কে নেবো না 8 কে নেবো, ডিসিশন নেবে এ। আমি কি বললাম? দশক ঘরে যে সংখ্যাটা পাচ্ছি, ঠিক তার পরের সংখ্যা 5, তার সাথে আমরা গুণ করলাম 4 5 20। আমার ঘরে 17 টাকা আছে, 20 টাকার জিনিস আসছে, আমি কিন্তু কিনতে পারবো না। তার জন্য আমরা ছোটটাকে নেব, বড়টাকে নেব না। কি বললাম? বাইরে 20 আছে, ঘরে 17 আছে। এই ঘরের ভেতরে যদি ছোট থাকলে ছোট সংখ্যাটাকে নেব, বড় থাকলে বড় সংখ্যাটাকে নিতাম। তাহলে ঘরের ভেতরে যদি 17 ছোট সংখ্যা, তার জন্য 2 কে আমরা চয়েস করব, 8 কে নেব না। তার জন্য রাইট আনসার হয়ে যাবে 42, 48 হবে না। কারো কি ডাউট রয়েছে? আমাকে একটু বলবেন। আমি এটা clear করতে- আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। ওকে, অবশ্যই। দেখুন একটা জিনিস প্রত্যেকে দেখুন, আমি কি বললাম, আবার আমি অঙ্কটাকে আরেকবার তুলছি। আমাকে বলা হয়েছিল, দেখুন আপনাদেরকে আমি দিয়েছিলাম রুট ওভার অফ 1764। আমার ফার্স্ট কাজ কি, ফার্স্ট স্টেপ কি? এখানে একক সংখ্যা কে আছে লক্ষ্য করা। কে রয়েছে? 4। তাহলে এই যে 4 একক সংখ্যা রয়েছে, দেখুন স্যার আপনারা, তাহলে এই যে কার স্কোয়ার করলে 4 আসে? দেখুন 2 স্কোয়ার করলেও 4 আসে, আবার 8 স্কোয়ার করলেও একক সংখ্যা 4 আসে। মানে এই যে 1764 যারই স্কোয়ার হোক না কেন, তার একক সংখ্যাটা হতে পারে 2 বা 8 হতে পারে। আমাদের নেক্সট স্টেপ, সেকেন্ড স্টেপ কাজ হবে ডান দিক থেকে দুটো সংখ্যাকে বাদ দিয়ে দেওয়া। কত পড়ে আছে? 17। আমরা এবার চেক করব 17 কার স্কোয়ারের থেকে কম। মানে দেখুন 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16,
5 স্কোয়ার 25, তাহলে 5কে নিলে তো 17কে পেরিয়ে যাবে, তার জন্য 5কে নিতে পারবো না, 4কে নেব। কাকে নেব? 4কে নেব। এবার আমাদের কাজ যে একক সংখ্যার ঘরে কিন্তু 2 না 8 বসবে, এরা যুদ্ধ করছে। দশক সংখ্যার ঘরে কিন্তু 4 ফিক্সড, মানে সংখ্যাটা আসতে পারে 42 অথবা 48। তাহলে আমরা কাকে নেব? তার জন্য ডিসিশন নেবে কে? না এই যে 4 আছে, এর পরের সংখ্যা হলো 5, তার সাথে আমরা গুণ করব। 4 5-এ গুণ করলে কত হবে? 20। দেখবো রুটের ভেতরে যে দুটো সংখ্যা ছেড়ে দিয়েছিলাম, 17 আছে, 17 20 থেকে ছোট না বড়? তাহলে আপনারা তো নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারছেন 17 20 থেকে ছোট সংখ্যা, তার জন্য ছোট সংখ্যাটাকে নেব, বড়টাকে নেব না। তার জন্য আনসার হয়ে যাবে 42, রাইট আনসার। দেখুন আপনারা আবার একটা দুটো আমি এক্ষুনি করাবো প্রত্যেককে, নিজেরা করতে পারলেই দেখবেন আরো আমরা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাব। যেমন আমি এখন দিচ্ছি, প্রত্যেকের করে দিন আমাকে, যারা যারা বুঝতে পারলেন বা যারা বুঝতে পারেননি তারাও একটু চেষ্টা করুন। চেষ্টা করলেই কিন্তু আমরা প্রত্যেকে শিখে যাব, না শিখে কেউ বাড়ি যাবো না। আমি বলেছি 6084, এটার কত উত্তর হবে? একটু স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকে। 72 72 স্যার 72 72, বেশ। বাকি 72 প্রত্যেকেই করুক, প্রত্যেকেই করুক। 72 আচ্ছা, আপনারা একটু আমাকে বলুন 78, এখানে 78 একক সংখ্যা কত আছে? 78 আচ্ছা, কেউ স্যার 78 হবে, আচ্ছা 78 78 হবে। 78 ইজ দ্য রাইট আনসার। দেখুন প্রত্যেকে আমরা দেখব, যারা প্রত্যেকে নিজেরা বলুন এখানে 4 আছে, মানে একক সংখ্যা কে কে হতে পারে? 2 অথবা 8, 2 অথবা 8 2 অথবা 8 হবে। 2 অথবা 8। আমরা দুটো সংখ্যা বাদ দিয়ে দেবো, কত পড়ে রয়েছে? 60 পড়ে রয়েছে। আচ্ছা আপনারা বলুন এই 60 মানে কাকে নিতে পারি আমরা? এই 60 মানে কাকে নিতে পারি আমরা? 7 7 7 49 তাহলে 7 কে নিতে পারি, তাহলে 7 কে নিতে পারি। 7 আমরা বলেছিলাম 7 এর পরের সংখ্যা 8 গুণ করব, 7 আসতে হয় 56। দেখুন প্রত্যেকে মাইক্রোফোন অফ করবেন। দেখুন এই যে 56 আছে, প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে ঘরের ভেতরে রয়েছে কত? 60। তাহলে 60 তো অবশ্যই 56 থেকে বড়। তাহলে আমরা কি বলেছিলাম? বড় সংখ্যাটাকে নেব, ছোটটাকে নেব না। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 78। একটা জিনিস বাংলায় প্রত্যেকে লিখে রাখুন, রুটের ভেতরে যদি সমান বা বড় সংখ্যা হয় তাহলে বড় সংখ্যাটাকে নেব, আর ছোট থাকলে ছোট সংখ্যাটাকে নেব। প্রত্যেকে নোট করে লিখে রাখবেন খাতায়, যারা খাতায় করছেন, যে এই রুটে, কারণ এটা প্রচুর কাজে লাগবে, পরীক্ষায় আসে। আপনাদেরকে মাথায় রাখতে হবে, ওয়েস্ট বেঙ্গল সরকার যদি আপনাদের পরীক্ষা স্যার আলাদা আরেকবার করে বলুন নেয়, ওইটা, রুটের আলাদা ভেতরে যদি সমান বা বড় সংখ্যা থাকে তাহলে বড় সংখ্যাটাকে নেব। রুটের ভেতরে যদি বড় বা সমান থাকে তাহলে বড় সংখ্যাটাকে নেব, আর যদি ছোট থাকে তাহলে ছোট সংখ্যাটাকে নেব। যেটা বলছিলাম, আপনাদের যদি পরীক্ষা আলাদা করে নেওয়া হয়, প্রশ্নপত্র কিন্তু খুব ইজি হবে। সেক্ষেত্রে প্রত্যেকে একটু ঠিকঠাক করে পড়াশুনো করুন, কারণ এখানে কিন্তু কাউকে র্যাঙ্ক করতে লাগবে না, আপনাদেরকে কিন্তু 90 পেতে হবে আউট অফ 150। তাহলে আমাদের টার্গেট 90, আমরা কি করে স্কোরটা করব? এটুকু বলতে পারি, যা যা আমরা ক্লাস করাবো করলে কিন্তু প্রত্যেকেই পারবেন। কারণ 2022 সালে রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে পাস করে 537 জন টেট পাস করেছে, প্রচুর ছাত্র। এবারে তো আমাদের কাছ থেকে ইন্টারভিউ দিচ্ছে প্রায় নেই করে 400+ ছাত্রছাত্রী। সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকেই পারবেন। আমরা যা যা বর্তমান নিউ প্যাটার্নের পরীক্ষা সমস্ত কিছু গাইড করব। আচ্ছা, আরেকটা প্রত্যেককে দিই, যারা ভুল করেছিল তারা আবার রেকটিফাই করে নেবে। স্যার কি হবে আনসার? একটু আগের নিয়মটা বলুন। রুটের নিয়ম, রুটের ভেতরে যদি বড় বা বলছি, আমি রুটের ভেতরে যদি বড় বা সমান থাকে,
অন্যরকম রুটের একটা ভেতরে যদি দিন, অন্যরকম সমান বা একটা দিন। বড় থাকে, হ্যাঁ আমি দিচ্ছি, অন্যরকমই দিচ্ছি। 2809 এর আনসার কত হবে? ফিফটি-থ্রি। 56 না 53 53 হবে স্যার। 53 53 ফিফটি-থ্রি। Excuse me. রাইট আনসার 53। রাইট আনসার 53। দেখুন প্রত্যেকেই বুঝতে পারছেন যে কত কুইক কিন্তু করা পসিবল। আচ্ছা লাস্ট একটা আমরা দিচ্ছি, লাস্ট একটু বড় দেব, করার চেষ্টা করে দেখি কিভাবে হয়। রুট ওভার অফ 13689। ওয়ান ওয়ান নাইন 113 স্যার 117 117 আনসার অনেক রকম আসছে, 117 আনসার অনেক রকম আসছে। আনসার আসছে 117, 113, আর কি আসছে আনসার? বলে দে 117 113 117, 117। 117। দেখুন প্রত্যেকে দেখবো একই রকম জিনিস। এখানে 9 আছে মানে আমরা বলতে পারি সংখ্যাটার একক সংখ্যা হতে পারে 3 অথবা 7। দুটো সংখ্যা বাদ দেবো, পড়ে রয়েছে 136। যেমন আমাদের 9 স্কোয়ার 81 হয়, তাহলে 10 স্কোয়ার কত জানি প্রত্যেকে? 100। 11 স্কোয়ার কত হচ্ছে? 121। 12 স্কোয়ার হয়ে যাচ্ছে 144। তাহলে আমাদের তো 12 কে নিলে 144 মানে 136 কে পেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা নিতে পারবো কাকে? 11 কে। এবার আমাদের কাজ হবে 11-র সাথে পরের সংখ্যা 12 কে গুণ করা, ইন্টু 12। দেখুন প্রত্যেকে আবার 11 ইন্টু 12 গুণ করলে প্রত্যেকেই আর দেখতে পাচ্ছি যে কত হবে? 22-2 132। তাহলে ভেতরে আছে 136, মানে কি বড়টাকে নেবো আমরা? তাহলে বড় নিলে উত্তর হয়ে যাবে, ছোটকে নেবো না, তাহলে উত্তর হয়ে যাবে 117। ক্লিয়ার প্রত্যেকের? আচ্ছা ইয়েস স্যার। আজকে আমরা স্যার এরকম অনেক কিছু জিনিস, হ্যাঁ বলুন কে কি বলছেন? হ্যাঁ বলি স্যার, এই 9টাকে কি করে 3 আর 7 ভাঙলেন একটু বলুন। আচ্ছা ভাঙিনি আমরা, আমরা এখানে আপনি ফার্স্ট থেকে ছিলেন স্যার? প্রথম থেকে ছিলাম। স্যার আপনি প্রথম থেকে ছিলেন? হ্যাঁ স্যার প্রথম থেকে ছিলাম। হ্যাঁ দেখুন এই যে 3 স্কোয়ার 9, আমরা কি বলেছিলাম এখানে ক্লাসে আমরা একটু আগে বলে এসেছি যে এই যে 9 রয়েছে অ্যাকচুয়ালি ভাঙিনি। অ্যাকচুয়ালি এই 9টা তো কারো একটা স্কোয়ারের একক সংখ্যা। তাহলে এই 9টা কোন কোন স্কোয়ার করলে 9 আসতে পারে? দেখুন 3 স্কোয়ার করলে 9 আসে, দেখুন 3 স্কোয়ার করলে 9 আসে। আবার 7 স্কোয়ার 49 হয়, তখন একক সংখ্যা কত আসছে? 9 আসছে না? বোঝা গেছে স্যার? হ্যাঁ স্যার বুঝলাম। 132 দেখুন একটা ইন্টারেস্টিং কোশ্চেন, দেখুন একটা জিনিস প্রত্যেকে দেখাই। হ্যাঁ বলুন। এই 132 তো ছোট 136 এর থেকে। না, আমরা কি বলেছিলাম? বাংলায় লিখতে বলেছিলাম যে এই রুটের ভেতরে যদি ছোট বড় থাকে বা সমান থাকে তাহলে বড় সংখ্যাটাকে বাংলা লিখতে বলেছিলাম, আর রুটের ভেতরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে ছোট সংখ্যাটাকে নেব। তাহলে 132 আর 136, রুটের ভেতরে বড় আছে না ছোট আছে? বড় আছে ঠিক আছে ওকে। তার জন্য বড় সংখ্যা নেব। দেখুন একটা কোশ্চেন পরীক্ষাতে অনেকবার এসেছে
যেমন কোশ্চেন করা হয়েছিল, আপনারা প্রত্যেকেই রয়েছেন, কোশ্চেনে দেওয়া হয় 4টে 1 স্কোয়ার এর আনসার কত হবে? দেখুন আমরা কিন্তু এটা গুণ করতে চাইবো, কিন্তু আমরা যখন শেখাবো কম্পিটিটিভ অ্যাঙ্গেল থেকে আমরা কি করতে হয়, যে কটা 1 আছে কাউন্ট করতে হবে। দেখতেই পাচ্ছি 1 2 3 4টে 1, তাহলে আমাদের এর উত্তরই হবে 1 2 3 4, আবার নিচের দিকে নেমে যাব 3 2 1, এর আনসার হবে এটা। কি বললাম, এরকম 1-এর ক্ষেত্রে যদি উত্তর যদি পরীক্ষায় আসে, তাহলে আমাদের ফার্স্ট কাজ যে কতগুলো 1 আছে কাউন্ট করে নেওয়া। দেখতেই পাচ্ছি 4টে 1, তাহলে আমরা আমাদের ইনস্ট্রাম দা পিক, তাহলে আমরা 1 2 3 4 পিক নাম্বারে উঠে গেলাম, আর তো ওঠার জায়গা নেই, তাহলে আবার নামতে হবে 3 2 1। তাহলে আপনারা বলুন, আমাকে যদি কোশ্চেনে দেওয়া হয় এটা, এর উত্তর কত হবে? 1 2 3 4 5 4 3 2 1 2 1 1 কত 2 বলুন, বলুন একবার বলুন। 6 1 2 3 4 5 4 3 2 1 1 2 3 4 5 4 3 2 1 ছয় কত থেকে আমাদের টার্গেট তাহলে কি হলো, এখানে কতগুলো 1 আছে, কতগুলো 1 আছে কাউন্ট করা। তাহলে এখানে কি হচ্ছে, 1 2 3 4 5 6টা 1 রয়েছে, তাহলে 1 থেকে 6 পর্যন্ত গেলাম, আবার কমে আসবো। এটাই আমাদের কাজ। তাহলে আজকে আমরা আর কিছু করব না ম্যাথের, আমরা নেক্সট দিন যখন আমরা 25 তারিখ থেকে আমরা পেড ব্যাচ শুরু করছি, যেখানে যারা পেমেন্ট করবেন ওনারাই ক্লাস করবেন। ওখানে অলরেডি অনেকেই প্রায় 22-23 জন অ্যাডমিশন হয়ে গেছে। সেখান থেকে আমরা পরের দিন ক্লাস শুরু করাচ্ছি 25 তারিখ থেকে। পরের দিন আমরা যখন ক্লাস করব, আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করব। আপনাদের যা যা সিলেবাস রয়েছে প্রত্যেকটা ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ আমরা ক্লাস করব, এবং এরপরে যে ক্লাস নেবেন চাইল্ড সাইড। হ্যাঁ বলুন, কিছু বলছেন, বলুন স্যার। এই কোর্স ফিরে কত? হ্যাঁ, আমাদের কোর্স ফিস আমরা বলেছি হয়তো, আমাদের কোর্স ফিস টোটাল কোর্স ফিস 3000 টাকা। এর বাইরে আদার্স কোনো কোর্স ফিস নেই। আমরা সপ্তাহে মেনলি 3 দিন করে ক্লাস প্রোভাইড করব, এবং প্রত্যেক দিন ক্লাসগুলো, আপনারা সবাই টিচিং লাইনে রয়েছেন, ক্লাস হবে রাত্রি 8টা থেকে 10টা। প্রত্যেকটা ক্লাসের এরকম লাইভ ক্লাস যেভাবে করছেন এভাবেই চলবে, সাথে আমরা রেকর্ডিংও প্রোভাইড করব। যদি কেউ ক্লাস দেখতে না মানে হয়তো ক্লাসটা করতে পারলেন না, পরবর্তী ক্ষেত্রে আপনার ওই ক্লাসটা রেকর্ডিংও দেখতে পারবেন। বা যদি হয়তো আমি বোঝালাম, অনেকের ডাউট রয়ে গেছে, একটু মাইক্রোফোনটা অফ করবেন। হয়তো বোঝালাম, আবার চাচ্ছেন আবার পরে একবার সেটাকে রিকেপ করে দেখার জন্য, সেটাও আপনি পারবেন পরবর্তী ক্ষেত্রে ওই রেকর্ডিংটাকে দেখার জন্য। তো সেই জায়গা থেকে 3000 টাকা টোটাল কোর্স ফিস। আমাদের ক্লাসগুলো 3 দিন করে হবে, এবং আমরা ক্লাসটাকে আপ টু আমরা 6 মাসের কোর্স রেখেছি। কিন্তু আমরা এইবারে ওয়েস্ট বেঙ্গল স্টেট যতদিন নাই হচ্ছে আমরা ততদিনই ক্লাস করাবো। যদি ভোট, যেহেতু ভোট ঘোষণা এপ্রিলে হয়তো ভোট হবে, প্রত্যেকেই শুনেছেন আপনারা, তো সেই জায়গা থেকে যদি মে জুন নাগাদ পরীক্ষা হয়, তারপরেও অনেকে রিকোয়েস্ট করেছে আমাদেরকে যারা ভর্তি হয়েছে, যে স্যার সিটেট পরীক্ষাটা যখন হবে ততদিন পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করার জন্য। আমরা কিন্তু, কারণ সিটেট এই রিসেন্ট হয়েছে, আবার পরবর্তী সিটেট হতে 6 থেকে 7 মাস বাকি, আমরা ক্লাসটাকে কন্টিনিউ করাবো। মেনলি আমাদের কোর্সের ডিউরেশন থাকবে 6 মান্থ। যদি কোনো কারণে ওয়েস্ট বেঙ্গল স্যার একটা কথা ছিল স্যার, বলুন বলুন। বলছি স্যার ওই মানে ক্লাস তো চলবে, যখন মনে করুন বেঙ্গলি ইংলিশের গ্রামার পোর্শন বা ইএনভিএস এর বা পেডাগজি বা চাইল্ড সাইকোলজির যে সমস্ত কোয়েশ্চেন আনসার গুলো আছে, সেগুলো কি পিডিএফ প্রোভাইড করা হবে? আমরা পিডিএফ দেবো, হ্যাঁ আমরা সমস্ত পিডিএফ আপনাদেরকে প্রোভাইড করব। একটা পেড গ্রুপ রয়েছে, যারা ভর্তি হয়েছে ওনারা দেখেছেন, গ্রুপে রয়েছেন, একটা ডেমো গ্রুপ, একটা পেড গ্রুপ রয়েছে। ওই পেড গ্রুপে আমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল, মানে কি ধরুন ম্যাথের ক্ষেত্রেও বলছি, এই যে ক্লাসটা আমি করালাম, এই যে পিপিটি ফাইলটা, এটাও আমরা ওই গ্রুপে প্রোভাইড করব। তাহলে কি হয়তো কেউ টুকলো না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই পিডিএফ ফাইলটা খুললে প্রত্যেকটা দেখতে পাবে আমরা কিভাবে অঙ্কগুলো সলভ করেছি। মক টেস্টের কি হ্যাঁ, নেওয়া হবে? আমরা 3 দিন যে ক্লাস রেখেছি, প্রথম 1 মাস মক হবে না,
1 মাস পর থেকে মক শুরু হবে। 3 দিনের মধ্যে অ্যাকচুয়ালি আমরা তো 5টা সাবজেক্ট যারা প্রাইমারি টেট, তাহলে প্রত্যেকদিন 2টো করে সাবজেক্টের ক্লাস হবে। তাহলে 2 দিনে 2 4টে সাবজেক্টের ক্লাস হলো, আরেক দিন একটা সাবজেক্টের ক্লাস প্লাস মক টেস্ট হবে। হ্যাঁ স্যার, কারো আমার কিছু একটা queries কোয়েশ্চেন ছিল রয়েছে? স্যার, কি কি হ্যাঁ, বার বলুন। ক্লাস হবে বলছি আমার একটা হ্যাঁ বলুন স্যার। বলছিস বলছি আজকে বলছি practice যেটা কি কি বার ক্লাস হবে স্যার? একজন করে বলুন স্যার, তাহলে আমরা বুঝতে পারবো স্যার। বলছি প্র্যাকটিসে যখন দেবে হ্যাঁ বলছি আপারের দুটো ক্লাসটা কিভাবে হবে? হ্যাঁ, আমরা ব্যাচটাকে মূলত দুটো ব্যাচ করব, প্রাইমারি ব্যাচ এবং আপার প্রাইমারি ব্যাচ, দুটো ব্যাচ করব। প্রাইমারি বাংলা, না বলছি ঠিকই আছে, আপনার তো আলাদা করবেন, তাহলে একসাথে হবে। স্যার আজকে কি প্রথম না ক্লাস? না আপনারা তো আলাদা করবেন ঠিকই আছে, কিন্তু মানে হ্যাঁ হ্যাঁ বলুন স্যার, কি কি বার ক্লাস হবে, বারটা বলুন তো। হ্যাঁ, ক্লাসটা মেইনলি যেটা আমাদের হবে, আমরা শনিবার রবিবার রাখবো, সাথে আর একটা দিন রাখবো। স্যার আজকে কি প্রথম ক্লাস শুরু হলো? হ্যাঁ, আজকে আমরা ফার্স্ট শুরু করেছি, তাও ফার্স্ট ক্লাস না। অনেকে চেয়েছিল একবার ক্লাস করে দেখার, যে অ্যাডমিশন হওয়ার আগে, তাই আজকে আমরা ডেমো ক্লাস একটা রেখেছি। আমাদের ক্লাস 25 তারিখ থেকে মেইনলি শুরু হবে। ঠিক আছে। স্যার পেমেন্ট স্যার, অপশন আপনাদের কেমন থাকবে? মানে কথা বলবো কিভাবে, যে আপারের ক্লাসগুলো কিভাবে হবে? বলছি স্যার ইকো মানে বাংলা ইকো হচ্ছে প্রথম থেকে। ইংরেজি তো বোঝা গেল, বাংলা কিভাবে হবে? স্যার অ্যাকচুয়ালি প্রত্যেককে বলি আর মাইক্রোফোনটা অফ করুন। সৌমদীপ স্যার রয়েছে, সৌমদীপ স্যার মাইক্রোফোনটা অফ করবেন। আপনারা প্রত্যেকে ক্লাসটা করুন, এরপর আর ক্লাস রয়েছে, ক্লাসটা করুন। ক্লাসটা করার পর আমরা সমস্ত তথ্য, কিভাবে অ্যাডমিশন হবেন, কিভাবে ক্লাস করবেন, কদিন ক্লাস হবে, কি বার ক্লাস হবে, সমস্ত তথ্য আপনারা প্রত্যেকের গ্রুপে রয়েছেন, ওই গ্রুপে আমরা সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেবো। আজকের মধ্যেই ক্লাস শেষ হওয়ার আগে আমরা সমস্ত কিছু প্রোভাইড করবো। ঠিক আছে, ক্লাসটা তাহলে শুরু করুক, যে স্যার ক্লাস নেবেন উনি শুরু করুক ক্লাসটা। ওকে, প্লাস আমাদের তো নাম্বার থাকবে, হেল্পলাইন নাম্বার, যার যা ডাউট থাকবে ওরা কল করতে পারেন, এনি টাইম কল করে জিজ্ঞেস করতে পারেন। পরের ক্লাসটা শুরু করাচ্ছি স্যার। ওকে, হ্যাঁ তবুও হেল্পিং বলছি স্যার আজকের ক্লাসে কি রেকর্ডিং পাওয়া যাবে? আজকের ক্লাসে আজকের কি ক্লাসে রেকর্ডিং রেকর্ডিংটা পাবেন না। না, আজকের ক্লাসে রেকর্ডিং থাকবে, সম্ভবত আছে, চলছে, রেকর্ডিং আছে, থাকবে। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার একটা কথা জিজ্ঞাসা করছি, আপারের ক্লাস কি আলাদা হবে স্যার? হ্যাঁ, আপারের ক্লাস আলাদা হবে। বাংলা, ইংলিশ এবং চাইল্ড সাইকোলজি 3টে ক্লাস কমন হবে, 3টে সাবজেক্ট। বাকি পার্টটা আলাদা হবে। যারা আপার প্রাইমারি তারা জেনারেল সায়েন্স করবে, আর যারা আপার প্রাইমারি আর্টস পার্ট রয়েছে সাবজেক্ট থাকবে, ওনারা সোশ্যাল স্টাডিজ করবে। বলছি প্রাইমারির সাথে কি এক করে দেওয়া হবে নাকি প্রাইমারি আলাদা থাকবে? অ্যাকচুয়ালি স্যার বলে দিই, প্রাইমারির সাথে বাংলা, চাইল্ড সাইকোলজি আর হচ্ছে যে ইংলিশ, এই 3টে সাবজেক্ট একসাথে হবে। ওই প্রাইমারির সাথে আপার প্রাইমারি কি এক সেম সিলেবাস? মানে ওই বাংলা, চাইল্ড সাইকোলজি এবং ইংলিশের সিলেবাস সেম টেটের, মানে Primary এবং প্রাইমারি upper টেট এবং primary। আপার প্রাইমারি টেটের যে বাংলা রয়েছে ওর সিলেবাস সেম। আচ্ছা, ঠিক আছে। আর আপনারা ক্লাস করবেন শনি রোববার আর বাকি যে কোনো একটা দিন, তাই তো? ওকে, পরের আমরা ক্লাসটা সব শুরু করতে বলুন। স্যার বলছি যে ওই হ্যাঁ, পরের ক্লাসে শুরু করা আছে, বাকি সমস্ত তথ্য গ্রুপে দিচ্ছি আমরা। হ্যালো স্যার, একটা কথা বলছিলাম। হ্যালো, হ্যাঁ একটা কথা ছিল। হ্যাঁ বলুন স্যার, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে ক্লাসগুলো সব লাইভে হবে না, কিছুদিন লাইভ হবে তারপর বাকি রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হবে, কারণ না, ইয়েটাতে লাইভ ক্লাস। সব দিনই লাইভ হবে, কোনো আচ্ছা, রেকর্ডিং হবে না, পুরোটাই লাইভ চলবে। আর আচ্ছা ওই লাইভ ক্লাসের পর ওই পিপিটি ফাইলও পাওয়া যাবে, যেটা চলবে না? হ্যাঁ, লাইভ ক্লাসে এই যেটা ক্লাসে হচ্ছে এটা- ক্লাস রেকর্ডিংও পাবেন।
আচ্ছা আচ্ছা। হ্যালো ঠিক আছে স্যার, পরের ক্লাসটা হ্যালো, শুরু করুন স্যার। আপনার একটা কথা বলছিলাম। পরের ক্লাসটা শুরু করুন। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? চলে গেছে, চলে গেছে। স্যার চলে গেছে। হ্যাঁ, নেক্সট ক্লাসটা শুরু হবে, স্যারকে আমি শুরু করতে বলছি। কারোর যা কোয়ারিজ আছে ক্লাসের শেষে হয় আপনারা ফোন করে নেবেন বা এই গ্রুপে জানিয়ে দেওয়া হবে। হ্যালো মাস্টারমশাইরা, বলছি আপনারা কি বীরভূম ডিস্ট্রিক্ট না সব ডিস্ট্রিক্ট মিলেই আছেন এখানে? সব ঠিক আছে ম্যাডাম। আমি সব পুরুলিয়া ঠিকই থেকে আছে? আছি। আমি কলকাতা থেকে। পুরুলিয়া। বীরভূম থেকে আছি, বীরভূম। আমি পুরুলিয়া। বীরভূম থেকে আছি। আমি উত্তর দিনাজপুর থেকে। সবাই তো ইন্টারভিউ দিচ্ছে। পূর্ব মেদিনীপুর। আমি হুগলি। আমি কোচবিহার থেকে আছি। শুভম স্যার শুরু করুন স্যার। সেকেন্ড ওয়ান বন্ধ দিক করবো না। হ্যাঁ হ্যাঁ, সবার শোনা যাচ্ছে তো? সবার হ্যাঁ শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে, শুরু করুন। হ্যাঁ বলুন। ওকে। আপনাদের হচ্ছে যে ভিডিওগুলো সব অনেকের অন হচ্ছে, এটা একটু অফ রাখবেন। আর হচ্ছে আপনাদের মাইকগুলো সবার অফ রাখবেন। যখন যার যেটা বলার থাকবে তখন আনমিউট করে বলবেন, তারপর মিউট করে দেবেন। কারণ কি হয়, কথা রিপিটেশন হয় প্রচুর পরিমাণে। ঠিক আছে? তো আপনাদের হচ্ছে যে সিলেবাস গুলো সবার ক্লিয়ার আছে? আমাদের যে টোটাল যে 150 নাম্বারের পরীক্ষা, না সিলেবাস বলতে হবে? হ্যাঁ বলে দিন। ক্লিয়ার আছে, সিলেবাস ক্লিয়ার বলে আছে, স্যার তো বলে গেলেন। আগের ক্লাসে স্যার বলে গেলেন, তো আবার কেন বলতে হবে? ওকে ওকে। তাহলে হচ্ছে যে আমি আমার যে সাইকোলজি পার্ট, সেই পার্ট থেকে সাইকোলজিতে কি কি পড়তে হবে সেইটা আপনাদের একটু বলে দিচ্ছি, আপনারা সবাই শুনে নিন। তারপর আমি একটা টপিকে যাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে সবার? হ্যাঁ দেখা যাচ্ছে। না না, দেখা যাচ্ছে। যাচ্ছে দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে, ঠিক আছে। যা দেখা যাচ্ছে না, একবার লেফট করে জয়েন করো, হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি সবাই তুমি দিয়েই বলছি, হ্যাঁ, কারণ আমি প্রত্যেকটা ব্যাচে তুমি দিয়েই বলি। তো হয়তো আপনারা এজে আমার থেকে বড় হতে পারেন, কিন্তু আমি আপনি বলতে পারছি না, কারণ ওই তুমিতেই চলে আসবে কিছুক্ষণ পর। তো তুমি দিয়েই বলছি, এটা মাইন্ড করার কিছু ব্যাপার নেই। আচ্ছা দেখো, যে এখানে আমাদের সাইকোলজিতে একটা জায়গা শুধু বলে দিই, ডিটেল সিলেবাসে আমি যাচ্ছি না। টোটাল 150 নাম্বারের মধ্যে যে 5টা সাবজেক্টের আমরা ব্যাপার, 5টা সাবজেক্ট নয় অ্যাকচুয়ালি 4টা, আর আপনাদের সায়েন্সের হলে সায়েন্স আর সোশ্যাল স্টাডি। তো সেক্ষেত্রে সাইকোলজিতে তো আপনার 30 নাম্বার তোমাদের আছেই। এবার সেই 30 নাম্বারের মধ্যে আমাদের 15 নাম্বার থাকবে থিওরিটিক্যাল কিছু কোশ্চেন, আর 15 নাম্বার থাকবে পেডাগজির কোশ্চেন। বাকি সাবজেক্টের সাথে সাথেও কিন্তু পেডাগজির কোশ্চেন দেখা যাচ্ছে না। সবার কি একই প্রবলেম? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, স্যার। না না, আমার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে, আমার দেখা যাচ্ছে। ওকে ব্ল্যাক দেখা তো যাচ্ছে। ওকে, শুনে নাও শুনে নাও শুনে নাও, দিলেই শুনলেই হবে। টোটাল আমাদের যে 30 নাম্বারের সাইকোলজি, সেখানে 15 নাম্বার থাকবে থিওরিটিক্যাল পার্ট, আর 15 নাম্বার থাকবে পেডাগজির পার্ট। বাকি তোমাদের যে সাবজেক্ট গুলো রয়েছে, বাংলা, ইংলিশ, সেখানেও তো পেডাগজির পার্ট থাকবে। সেই সাবজেক্টের স্যাররা তোমাদের পেডাগজি করাবেন। কিন্তু আমি যে সাইকোলজি যখন পেডাগজি করাবো, সেইখানের কিছু টার্ম শেখাবো বা কিছু তোমাদের মানে ট্রিক্স দেবো, যে এরকম ভাবে করলে এটার উত্তর ঠিক হয়। অনেক সময় হয় না যে আমাদের 4টা অপশনের মধ্যে 2টো অপশন আমরা আলাদা করতে পারি, কিন্তু 2টো অপশনের মধ্যে আমাদের কনফিউশন হয়। যেমন আমি একটা সহজ একটা কোশ্চেন করছি, একটু ভেবে উত্তর দেবে। যে তোমাকে যদি বলে যে শিক্ষক হিসেবে তুমি বাচ্চাদের ডিসিপ্লিন শেখাবে কি শেখাবে না, মানে ডিসিপ্লিন করানোটা ভালো জিনিস না খারাপ জিনিস, তোমাদের কি মনে হয়? ভালো। ভালো স্যার। ভালো। ভালো, একদম ভালো, তাই তো? কিন্তু এটা আমাদের সাইকোলজিতে নেগেটিভ ওয়ার্ড হিসেবে আমাদের ধরতে হবে। ডিসিপ্লিন যেখানে দেখতে পাবে, সেটা আমি শিক্ষক হিসেবে করাবো না। ঠিক আছে? এরকম অনেক কিছু মানে ট্রিক্স রয়েছে, যেটা দিয়ে আমাদের এই পেডাগজির পার্টটা ক্লিয়ার করে নিতে পারবো।
হলো। তাহলে এবার আমি সাবজেক্টে যাই, ক্লিয়ার? তাহলে 15 নাম্বারের যে আমাদের যে 15 নাম্বার থিওরিটিক্যাল পার্ট, সেখানে কি কি আমাদের পড়তে হবে অধ্যায়গুলো আমি বলছি, পারলে অধ্যায়গুলো নোট ডাউন করে রাখো, যেগুলো ইম্পর্টেন্ট। পুরো সিলেবাস ধরে সব পড়তে গেলে কম নাম্বার পাবে, যেগুলো ধরে পড়লে হয়ে যায় সেটুকুই আমাদের আগে পড়তে হবে, বাকি সময় থাকলে আমরা অন্য আরো পড়বো। ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে বৃদ্ধি ও বিকাশ। 2 নম্বর যেটা আমাদের পড়তে হয়, পিয়াজে, কোয়েলবার্গ, ভাইগটস্কি এরা কি বলেছেন আমাদের বিকাশ সম্পর্কে, সেটা একটা অধ্যায়। 3 নম্বর যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের বংশগতি ও পরিবেশ, যেটাকে আমরা বলি হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। 4 নম্বর টপিক হচ্ছে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ, 4 নম্বর। 5 নম্বর টপিক রয়েছে আমাদের হচ্ছে ইন্টেলিজেন্স বা বুদ্ধি। এটা কিন্তু আমি সিলেবাস ধরে বলছি না, আমি যেভাবে পড়াবো আমি সেভাবে বলছি, যেগুলো মানে ইম্পর্টেন্সির উপর ডিপেন্ড করে। ইন্টেলিজেন্সের একটা অধ্যায় বা বুদ্ধি যেটাকে বলা হয়। 6 নম্বর একটা অধ্যায় রয়েছে শিশু কেন্দ্রিক শিক্ষা এবং প্রগতিশীল শিক্ষা। এটা অনেক বইতে আলাদা আলাদা রয়েছে, কিন্তু এটা আমি একসাথেই পড়াই। সেটা হচ্ছে যে চাইল্ড সেন্টার এডুকেশন অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন। 7 নম্বর রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, অর্থাৎ ভাষা ও চিন্তন বলে একটা অধ্যায় রয়েছে। 8 নম্বর একটা টপিক রয়েছে যেটাকে আমরা বলবো শুধু লার্নিং এর মধ্যে আমরা মেনলি, তোমরাও শুনেছো, প্যাভলভ কি পরীক্ষা করে গেছেন, স্কিনার কি পরীক্ষা করেছেন, থর্নডাইক কি পরীক্ষা করেছেন, ওই যে ইঁদুর বেড়ালের যে পরীক্ষাগুলো, ওইটার একটা অধ্যায় রয়েছে 8 নম্বর। 9 নম্বর একটা অধ্যায় রয়েছে যেখানে আমরা পেডাগজির বিভিন্ন ইস্যুগুলো দেখবো, যে তুমি বাংলা কিভাবে পড়াবে, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার মাধ্যমে ইংলিশ কিভাবে পড়াবে, এইরকম জায়গাগুলো দেখবো। এবং সেখানে ছোট ছোট অনেক টপিক রয়েছে, যেমন এনসিএফ এ কি বলা হয়েছে, ন্যাশনাল এডুকেশন পলিসি কি, ব্লুম ট্যাক্সোনমি কি, এইরকম ভাবে পেডাগজির একটা আমরা অধ্যায়, এটা একটাই অধ্যায়, একসাথে অনেকগুলো জিনিস পড়বো। 10 নম্বরে একটা মোটিভেশনের একটা অধ্যায় রয়েছে। আর 11 নম্বরে রয়েছে আমাদের কিছু ইম্পর্টেন্ট টার্ম। এই হচ্ছে টোটাল 11টা টোটাল অধ্যায় যেগুলো আমাদের দেখতে হবে ফার্স্ট। এইগুলো হয়ে গেলে তারপর আমরা ছোটখাটো যে অধ্যায় যেখান থেকে কম স্যার কোয়েশ্চেন লাস্টেরটা আসে, কি যেমন বললেন মেমোরি আরেকবার আছে, বলবেন? সেখান থেকে ইম্পর্টেন্ট টার্ম, ঠিক আছে, ইম্পর্টেন্ট টার্ম বলে একটা আছে, সেটা আমি মানে নেক্সট যে ক্লাস হবে সেটাতেই আমি লিখেছি সবার শেষে, বাট এটাকে আমি সবার ফার্স্টের দিকেই করাবো, আজকে করাবো না, এর পরের দিনের ক্লাসে করাবো ইম্পর্টেন্ট টার্ম। এই ইম্পর্টেন্ট টার্মটা ভালো করে শিখতে পারলে তোমার পেডাগজি থেকে যে কোশ্চেন আসে, প্রায় ধরো 40 নাম্বারের কোশ্চেন থাকে পেডাগজির, আমি গ্যারেন্টি দিয়ে বলছি 25 নাম্বার গ্যারেন্টেড পাবে। 40-এর মধ্যে 25, শুধু ওই একটা বা দুটো ক্লাস যদি একসাথে 2 ঘন্টার ক্লাস হয়, একদিনেরই ক্লাস, তাহলে ওই একদিনের ক্লাস থেকেই 25 নাম্বার পাবে, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে টার্মের একটা ক্লাস। কারো কোশ্চেন আছে এই সিলেবাস সম্পর্কিত? স্যার কারো 3 কোশ্চেন 4 নেই তো? 5 টাকা করে বলবেন, 3 4 5 স্যার। হ্যাঁ, একটা 3 হচ্ছে বংশগতি ও পরিবেশ, আর একটা হচ্ছে সামাজিকীকরণ, আর একটা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স বা বুদ্ধি। শিল্পী বলে কেউ যদি থাকো মিউট করে রাখো। মাইকটা মিউট করো, শিল্পী বলে কেউ আছো মাইকটাকে মিউট করো। থ্যাংক ইউ। স্যার 7, 8, হয়েছে 9, এবার? 10 একবার বলুন। স্যার 7, 8, 9, হ্যাঁ, 10 সাথে একবার হ্যাঁ বলুন। একটা হচ্ছে চাইল্ড সেন্টার্ড এডুকেশন অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, মানে শিশু কেন্দ্রিক শিক্ষা ও প্রগতিশীল শিক্ষা। 7 নম্বর রয়েছে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, মানে ভাষা ও চিন্তন। 8 নম্বর অধ্যায় রয়েছে আমাদের হচ্ছে লার্নিং, হয়েছে। আর 9 5টা স্যার নম্বর আগে হচ্ছে বলবেন। আমাদের পেডাগজির ইস্যু রয়েছে 9 নম্বরে। আর 10 নম্বর রয়েছে মোটিভেশন বা প্রেরণা। স্যার 5 নম্বরটা রাখবেন। হ্যাঁ, 5 নম্বর হচ্ছে ইন্টেলিজেন্স বা বুদ্ধি। এই হচ্ছে আমাদের, এগুলো ইম্পর্টেন্ট টপিক, এগুলো আমাদের ভালো করে পড়তে হবে, দিলেই হয়ে যাবে আর কি। বেশি এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তুমি সিটেট দাও, স্কুল এসআই দাও, ওয়েস্ট বেঙ্গল টেট দাও, যেখান থেকে দাও, কোশ্চেন আটকাবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি সেটার। কারণ আমি নিজে সাইকোলজিতে 30টা কখনো 30-এর 29টা, কখনো 28টা, 28-এর নিচে পর্যন্ত আজ পর্যন্ত ঠিক মানে কমেনি আর কি, যতবার পরীক্ষা দিয়েছি। সিটেটে 30-এর 30, 29টা করে ঠিক করেছি, মানে স্যার সার্টিফিকেট আছে, চাইলে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, যেভাবে পড়াচ্ছি ওইভাবে পড়ো, সাইকোলজিতে ভয় পাওয়ার কিছু কারণ নেই। স্যার আপারের সিলেবাস আর এই সিলেবাসটা কি এক স্যার? একই সিলেবাস ধরে তুমি পড়তে চাইলে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আমি তোমাকে সেভাবেই পড়াবো যেটাতে তুমি 30-এর অন্তত 28, 27 স্কোর করতে পারবে। এই যে সিলেবাস বললাম, এইটাকে ভালো করে না পড়ো, না, উনি 27-এর যেটা নিচে বললেন স্কোর হবে না। আপার আর প্রাইমারি কি একই, এটা একই সিলেবাস? প্রায় একই সিলেবাস, ঠিক আছে। কিছু স্যার কিছু এই জায়গায় এদিক সিলেবাসটা ওদিক রয়েছে, আমাদের প্রায় লিখে একই। প্রোভাইড করলে ভালো হয় স্যার।
ভেবে দেখবো, যদি সম্ভব হয় লিখে পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো টপিকে যাই। আজকে আগে বোঝো, সিলেবাস নিয়ে বেশি চিন্তা করো না, কবে শেষ হবে, কোন বই থেকে পড়বো, এগুলো তোমাদের চিন্তার বিষয় নয়, ওটা আমার চিন্তার বিষয়। ঠিক আছে, যখন যেটা পড়াচ্ছি এটা ভালো করে পড়ো, সেখানে প্রবলেম থাকলে আমায় বলবে। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক করাচ্ছি, পেঁয়াজে। তোমরাও শুনেছো পেঁয়াজে থেকে কোশ্চেন আসে, গ্যারেন্টেড কোশ্চেন আসে প্রতি বছর, একটা মিনিমাম কোশ্চেন পেঁয়াজে থেকে থাকেই, তোমরাও দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। তো পেঁয়াজেটাকে ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। দেখো, পেঁয়াজেকে আমরা যদি মানে কিছু বিকাশের কিছু স্টেপ দেখি, মানে কি কি রকমের ভাগ রয়েছে দেখবো। কোথাও রয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট মানে সামাজিক বিকাশ, তারপর রয়েছে ধরো কগনিটিভ ডেভেলপমেন্ট প্রজ্ঞামূলক বিকাশ, তারপর ধরো রয়েছে ইমোশনাল ডেভেলপমেন্ট, তারপর ধরো রয়েছে তোমার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তারপর ধরো রয়েছে কালচারাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এগুলো আমাদের বিকাশের ভাগ। নেক্সটে যখন আমি বৃদ্ধি বিকাশের অধ্যায় পড়াবো, সেখানে বিকাশের কি কি ভাগ রয়েছে সেগুলো আমরা পড়বো। তো সেখানে একটা একটা হচ্ছে আমাদের ভাগ রয়েছে, যেটাকে আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশ বলে থাকি। এবার কগনিটিভ বা প্রজ্ঞার কথার মানে কি? যেই জিনিসটার মাধ্যমে তুমি চিন্তা করতে পারো, কল্পনা করতে পারো, কোনো কিছুকে মনে রাখতে পারো, তার মানে ব্রেন যে কাজগুলো করছে, মেনলি ব্রেন সবই করে, ইমোশনকেও কন্ট্রোল করে, কিন্তু আমাদের পড়া পড়া মনে রাখা, কোনো কিছুকে চিন্তা করতে পারা, সমস্যার সমাধান করতে পারা, এই যে জিনিসগুলো বলছি। পরীক্ষায় কোশ্চেন কি দেবে? পরীক্ষায় দেবে যে সমস্যা সমাধান করতে পারা আমরা কোন বিকাশের জন্য করতে পারি, মোরাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, আর বলে দেবে কোনোটিই নয়, একটা অপশন দিয়ে দেবে, তো কগনিটিভের জন্য হয়। এবার এই কগনিটিভের আরেকটা নাম ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, মানে তোমার যেখানে জ্ঞান সম্পর্কিত ব্যাপারকে বলা হচ্ছে। কি কি মনে রাখবে? কোনো কিছুকে মনে রাখা, মুখস্থ করা, সমস্যা সমাধান করা, রিজিওনিং করতে পারা, এইগুলো এইগুলো মনে রাখলেই হবে। তো পেঁয়াজে এই কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে অনেক কিছু কথা বলে গেছেন। এবার পিয়াজে হচ্ছে কিন্তু মানে সুইজারল্যান্ডের মনোবিজ্ঞানী। এবারে দেখো, আমি তোমাদের সমস্ত মনোবিজ্ঞানী কোথাকার পড়তে বলবো না, কয়েকটা ইম্পর্টেন্ট আমাদের পড়তে হবে। পিয়াজে, কোহেলবার্গ, ভাইগটস্কি, এইগুলো পড়তে হবে। তাহলে পিয়াজে হচ্ছে একজন সুইজারল্যান্ডের মনোবিজ্ঞানী। সুইজারল্যান্ডে রিসার্চ করার জন্য প্রচুর টাকা দেয়, জানো তো? মানে পিএইচডি যখন করা হয় আমাদের দেশে, আমাদের যদি পিএইচডি করতে 50,000 টাকা পার মান্থ দেওয়া হয়, এই সুইজারল্যান্ডে যায় সে তো 6 লাখ 7 লাখ টাকা পাবে পার মান্থ। এবার এই জন্য স্বাভাবিক সেখানে প্রচুর পরিমাণ জ্ঞানের আবির্ভাব ঘটে আর কি। তো পিএইচডি সেখানকার একজন মনোবিজ্ঞানী। এবার তিনি আমাদের বিকাশের ক্ষেত্রে দুটো জিনিসের উপর প্রচুর গুরুত্ব দিয়েছেন। এক নম্বর কি, যে আমাদের যে এনভায়রনমেন্ট সেটার প্রচুর গুরুত্ব রয়েছে, আর 2 নম্বর আমাদের হেরিডিটি বা বংশগতির প্রচুর গুরুত্ব রয়েছে। অর্থাৎ বংশগতি এবং পরিবেশ দুটো মিলেই আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট করতে পারে বা প্রজ্ঞামূলক বিকাশ করতে পারে। এবার ভেবে দেখো, প্রজ্ঞা মানে কি? জ্ঞান। ভেবে দেখো তো, যার বাবার প্রচুর বুদ্ধি, সবসময় কি তার ছেলে মেয়ের প্রচুর বুদ্ধি হয়? একদমই নয়। আবার ধরো, মা বাবার বেশি বুদ্ধি নেই কিন্তু ছেলে মেয়ের বেশি বুদ্ধি হয়। তার মানে কি, হেরিডিটি বা বংশগতি মানে কি? বংশগতি বলছে বাবারও বেশি বুদ্ধি তো বাচ্চারও বেশি বুদ্ধি হবে। সবসময় তো এটা দেখা যায় না। আবার কখনো কখনো দেখো যে সবাই যেই পরিবেশে থাকে সবসময় কি সেই মতো গড়ে ওঠে? নিশ্চয়ই নয়। মেদিনীপুরে আমাদের পড়ার জন্য অনেক ছেলে মেয়ে বাইরে থেকে আসে, তো সবাই তো সাকসেস পায় না, কিছু জন পায়। তাহলে সে পরিবেশটাকে ব্যবহার করতে পেরেছে। তাহলে বুদ্ধি বা কগনিশন যেটাকে আমরা বলছি, জ্ঞান, সবসময় বংশগতির দ্বারা আসবে এটাও যেমন ভুল, সবসময় পরিবেশ থেকে আসবে এটাও ভুল। আমরা বলতে পারি বংশগতি আর পরিবেশ দুটো মিলে আমাদের প্রজ্ঞাকে গঠন করতে পারে, মানে আমাদের জ্ঞানকে গঠন করবে। সেই জন্য পিয়াজে এনভায়রনমেন্ট এবং বংশগতি দুটোর উপর গুরুত্ব দিয়েছেন। দুটোই হচ্ছে আমাদের এই প্রজ্ঞা গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই পিয়াজেকে আমরা কি বলে থাকি? এটা 1 নম্বর পয়েন্ট গেল। কিন্তু 2 নম্বর পয়েন্টে আমরা দেখবো কি, ফাদার অফ চাইল্ড সাইকোলজি আমরা বলে থাকি কাকে? এই পিয়াজেকে। 2 নম্বর পয়েন্ট মনে রাখবে। 3 নম্বর কি মনে রাখতে হবে? 3 নম্বর হচ্ছে একটা টার্ম হয়তো তোমরা কখনো শুনেছো বিএড বা ডিএড করার সময়, কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ বা নির্মাণবাদ বলা হয়। নির্মাণবাদ কথার মানে কি? একদম মুখস্থ করতে যাবে না। আমরা যেমন বাড়ি নির্মাণ করি, যখন বাড়ি নির্মাণ করি কি হয়? ধাপে ধাপে গড়ে তুলি তো। প্রথমে 1 তলা হবে, তারপরে 2 তলা হবে, তারপর 3 তলা হবে, ধাপে ধাপে গড়ে উঠবে। তাহলে আবার আরেকটা জিনিস ভেবে দেখো, কখন গড়ে ওঠে? যখন যে বাড়িটা করছে সে যখন নিজে বাড়ি করতে চায় তখন তো। ধরো আজকে তার 1 তলা করার মতো টাকা হয়েছে এবং মনের ইচ্ছা হয়েছে সে 1 তলা করলো, তারপর 2 বছর পর মনে হলো না আরেকটা তলা তুলেই নি, 2 তলা করলো। কখন তুললো? যখন তার ইচ্ছে হলো। আমার ইচ্ছে হলো তো সে বাড়ি করবে না। সেই জন্য এই পিয়াজে বলেছেন শিশু তার নিজের ইচ্ছায় জ্ঞানের বিকাশ ঘটায়,
আজকে যদি আমি তোমাদের বলি প্রতিদিন 4 ঘন্টা করে পড়ো, পরীক্ষা পাস করে যাবে, দেখবে তোমরা পড়বে না। আজকে পড়বে, কালকে পড়বে, তারপর দিন পড়বে না, আমি গ্যারান্টি দিচ্ছি। কেউ হয়তো 5-6 ঘন্টা পড়বে, কেউ কেউ হয়তো 4 ঘন্টা পড়বে, বেশিরভাগ জন পড়বে না। ওই 1 ঘন্টা পড়লে পড়লো, না পড়লে না পড়লো। কখন পড়বে? পরীক্ষার ফর্ম ফিল আপ হলে 1 সপ্তাহ পড়বে, অ্যাডমিট ইস্যু হলে 1 সপ্তাহ পড়বে, আর পরীক্ষার ঠিক আগে 1 সপ্তাহ পড়বে। তখন 4 ঘন্টা নয়, 8 ঘন্টা 10 ঘন্টা পড়বে। কেন পড়ছে? কারণ সে নিজে চাইছে। তাহলে একজন শিশুর তার জ্ঞানের বিকাশ কখন ঘটে? যখন সে নিজে চায়। এটাকে আমরা কি বলি? মনে রাখবে, ইনডিপেন্ডেন্ট কনস্ট্রাকশন। মানে কি? স্বাধীনভাবে নির্মাণ ঘটছে। এই স্বাধীনভাবে শিশু নিজের ইচ্ছায় তার জ্ঞানের বিকাশ ঘটায়, এটা কে বলেছেন? পিয়াজে বলেছেন। সেই জন্য পিয়াজেকে আমরা কি বলে থাকি? বলে থাকি রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। মনে রাখবে এগুলো, রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট বলা হয়। এতটা পর্যন্ত গেল। এরপরে সবার ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? একবার শুধু হ্যাঁ বা না বলো তো, সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এরপরে আমরা যাব কিছু টার্ম। কিছু টার্ম কেন পড়বো? তোমাকে কোশ্চেন দেবে, নিচের কোন টার্মটি পিয়াজে দিয়েছেন, নিচের কোন টার্মটি ভাইগটস্কি দিয়েছেন, এরকম কিছু কোশ্চেন দেয়। তাহলে আমাদের টার্ম গুলো জানতে হবে। এবার প্রথম ইম্পর্টেন্ট টার্ম যদি আমরা বলি, সেটা হচ্ছে স্কিমা। তোমরা শুনেছো স্কিমা সম্পর্কে অনেক কিছু পড়েছো বিএড ডিএড করার সময়, এত কিছু একদম মনে রাখতে হবে না। স্কিমা জিনিসটা কি? শুধু ছটে মনে রাখবে, একটা হচ্ছে অর্গানাইজ সেট অফ ইনফরমেশন, মানে সুগঠিত ইনফরমেশনের একটা ভান্ডার, যেটা কি হয়? পরিবর্তন হয়, মানে কন্টিনিউ পরিবর্তন হচ্ছে। যেমন ধরো আজকে তোমরা ক্লাস করছো, একটা সেট অফ ইনফরমেশন শিখবে। তো ধরো পেঁয়াজের টপিকটা আমি আজকে শেষ করলাম, এটা একটা সেট অফ ইনফরমেশন, এটা তোমার একটা স্কিমা। এরপর কালকে ধরো আবার ক্লাস নিলাম আমি তোমাদের, কালকে আবার একটা টপিক পড়ালাম, আর একটা সেট অফ ইনফরমেশন, আর একটা স্কিমা। তারপর দিন আবার একটা টপিক পড়লে, আর একটা স্কিমা। তাহলে এইভাবে একটা সেট অফ ইনফরমেশনকে আমি বলছি স্কিমা। স্কিমা পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয়? 3টে জিনিসের মাধ্যমে। কিভাবে? দেখো, তাহলে এর পরের ইম্পর্টেন্ট টার্ম কি? এখনো স্কিমা কিন্তু শেষ হয়নি, এর মধ্যে চলছি। তার মধ্যে 1 নম্বর টার্ম আমরা বলবো অ্যাসিমিলেশন বা আত্তীকরণ, বাংলায় বলে আত্তীকরণ। আর 2 নম্বর যেটাকে আমরা বলবো অ্যাকোমোডেশন, যেটাকে বলবো উপযোজন। তাহলে একটা বললাম অ্যাসিমিলেশন, একটাকে বললাম অ্যাকোমোডেশন, অর্থাৎ একটা আত্তীকরণ, একটা উপযোজন। এই দুটো মিলে হয় আমাদের অ্যাডাপ্টেশন বা অভিযোজন। তাহলে তোমাকে কোশ্চেন দেবে অ্যাডাপ্টেশনের কটা ভাগ? তুমি বলবে 2টো, একটা অ্যাসিমিলেশন, একটা অ্যাকোমোডেশন। অভিযোজনের 2টো ভাগ, আত্তীকরণ আর উপযোজন। এখানে আরো 2টো টার্ম রয়েছে, একটাকে আমরা বলবো সাম্য অবস্থা, আর একটাকে বলবো অসাম্য অবস্থা। সাম্য অবস্থা মানে ইকুইলিব্রিয়াম, আর অসাম্য অবস্থা মানে ডিসইকুইলিব্রিয়াম। এই যে 4টা জিনিস বললাম, এই 4টা জিনিস মিলে আমাদের কি তৈরি করে? একটা স্কিমা তৈরি করে। এবার তোমাকে পড়তে হবে কিভাবে তৈরি করে। দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো তুমি মেদিনীপুর থেকে হাওড়া যাচ্ছ, তাহলে একটা ট্রেনে কটা সিট থাকে? এরকম ভাবে 3টে সিট থাকে। তাহলে 3টে সিট থাকে। প্রথম মেদিনীপুরে যখন তোমরা মেদিনীপুরে ট্রেনে উঠেছো, প্রথম 3টে সিটে 3জন ব্যক্তি বসেছে, হলো। এবার ট্রেনটা খড়গপুরে পৌঁছেছে। যখন খড়গপুরে, নর্মালি তো ট্রেনের 3জনের সিটে 4জন বসে, তোমরা জানো। তাহলে একজন ব্যক্তি ঠিক তোমাদেরই চেয়ারের মানে সিটের সামনে এসে দাঁড়িয়েছে, মানে সেও বসবে। এবার দেখবে মন থেকে আমরা চাই না লোকটাকে বসতে দিতে, কিন্তু মানে না বসতে দিলে সে ঝামেলা করবে। তো দেখবে একটা নিজেদের মনের মধ্যে একটা ঝামেলা চলে, কতটা সরবো। তাহলে তুমি কি করছো? তুমি যখন মেদিনীপুরে উঠছো, 3জন মানে 3টে সিটে বসে আছো, নিজেদের মধ্যে কোনো সমস্যা নেই, তোমার মন কিভাবে রয়েছে? ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় রয়েছে। তারপরে কি হলো? যখনই তুমি ট্রেন ছাড়লো, ট্রেন ছেড়ে খড়গপুরে গেল, একজন লোক তোমার ওই সিটের সামনে এসে দাঁড়িয়েছে, তখন তোমার কাছে একটা নতুন সিচুয়েশন তৈরি হলো, সরে বসতে হবে। কতটা সরে বসবে সেই নিয়ে তোমার মধ্যে একটা কি হলো? তুমি একটা নিউ সিচুয়েশন, নতুন অবস্থা, নতুন একটা সিচুয়েশনের সম্মুখীন হলে। নতুন সিচুয়েশনের সম্মুখীন হওয়ার সাথে সাথে তোমার মনে একটা অসাম্য অবস্থা তৈরি হলো। কি অসাম্য অবস্থা? যে কতটা সরবো, এত একটু একটু আমি একটু সরবো না ও একটু সরবে, এটা কি অসাম্য অবস্থা, যেটা তোমার মেদিনীপুরে ছিল না। তাহলে তৈরি হলো কি? ডিসইকুইলিব্রিয়াম। এবার তোমার মন না চাইলেও একটু তো সরে বসতে হচ্ছে, ওই লোকটাকে একটু হলেও বসতে দিতে হচ্ছে। এই যে তুমি একটু বসতে দিলে, এটাকে বলে অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেট করলে। এবার দেখবে ট্রেনটা যখন খড়গপুর থেকে ছেড়ে মোটামুটি আমার বাড়ি যেহেতু শ্যামচক, তাহলে শ্যামচকের কাছাকাছি পৌঁছেলে বা বালিচকের কাছাকাছি পৌঁছে গেলে, তখন কি হলো? না মন থেকে চাইলে, মানে দেখবে তখন ধরো ওই লোকটার কাছে খবরের কাগজ ছিল, ও তোমাদের পড়তে দিয়েছে, তোমার সাথে গল্প করছে, তখন আমরা মন থেকে মেনে নিই হ্যাঁ একসাথে সবাই মিলে যাত্রাটা করব।
তাহলে যখন তুমি মন থেকে মেনে নিলে তখন এটা হয়ে গেল কি অ্যাসিমিলেশন। আর যখনই অ্যাসিমিলেশন হলো সঙ্গে সঙ্গে তুমি সাম্য অবস্থায় ফিরে এলে। এইটাকে বোঝানোর জন্য আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো যতক্ষণ পর্যন্ত, ধরো আমাদের ক্ষেত্রে বলছি আমরা অবিবাহিত, তো সেক্ষেত্রে আমরা নর্মালি নিজের রুমে নিজের মতো করে থাকি। এখন যেভাবে থাকছি কেউ কাউকে কিচ্ছু বলতে নেই, তাহলে আমি এখন কিভাবে ইকুইলিব্রিয়াম কন্ডিশন বা সাম্য অবস্থায় রয়েছে আমার মন, আমার রুম, আমি যা পারে করতে পারি, যেভাবে খুশি শুতে পারি। এবার বিয়ে করলাম, কি হলো, নতুন সিচুয়েশন তৈরি হওয়ার পর দেখলাম হঠাৎ করে একজন অপরিচিত মহিলা সে আমার রুমে এসেছে, তাহলে মনে কি হবে, অসাম্য অবস্থা তৈরি হবে, ডিস ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এবার আমার মন চায় না ওই মানুষটা ওখানে থাকুক, কারণ এতদিন পর্যন্ত আমি একা থাকতাম, বেড শেয়ার করতে হবে। তাহলে স্বাভাবিকভাবে আমি ওকে তার রুম থেকে বের করে দিতে পারবো না, না চাইলেও থাকতে দিতে হবে। তাহলে আমি কি করলাম, করলাম অ্যাকোমোডেট করার পর এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস যাওয়ার পর কি হবে, ওইটা তখন আমার নর্মাল সিচুয়েশন হবে, ওই মানুষটাকে আমি মন থেকে মেনে নেব। তাহলে হয়ে যাবে কি অ্যাসিমিলেশন, মানে আত্মীকরণ। যখনই আমি মন থেকে মেনে নিলাম আমার মন আবার সাম্য অবস্থায় ফিরে এলো, ইকুইলিব্রিয়াম হয়ে গেল। এইরকম ভাবে এই যখন পুরো স্টেপটা কমপ্লিট হয় তখন আমাদের একটা স্কিমা কমপ্লিট হয়। সবার বোঝা গেছে স্কিমা জিনিসটা কিভাবে কমপ্লিট হয়? কারো কোশ্চেন আছে এখান থেকে? বলো, কোশ্চেন থাকলে বলো। না, কি ধরনের কোশ্চেন আছে এখান থেকে মোটামুটি? হ্যাঁ, এখান থেকে তোমাকে কোশ্চেন আসবে যে একটা কোনো ঘটনা লিখে দেবে যে একটি শিশু, সে তুমি যখন কোনো একটা তথ্য প্রথমবার তাকে পড়াচ্ছ, সে কিছুটা শুনছে কিন্তু মন থেকে মানতে চাইছে না, তাহলে সে স্কিমার কোন স্তরে রয়েছে? তোমরাই বলো কোন স্তরে রয়েছে? ডিসইকুইলিব্রিয়াম। ডিসইকুইলিব্রিয়াম মানে অ্যাকোমোডেশনে আসবে। শুনছে তো, সে শুনছে কিন্তু মন থেকে মানতে চাইছে না, অ্যাকোমোডেশন। তারপর বলবে সে মন থেকে মেনে নিচ্ছে, তাহলে তখন কি হবে, অ্যাসিমিলেশনে চলে আসবে। যখন বলবে যে প্রথমবার সে একটা জায়গায় ঘুরতে গেছে, তখন সে কিসের সম্মুখীন হচ্ছে, আইদার নিউ সিচুয়েশন সাধারণত পরীক্ষায় দেয় না, তোমাকে ডিসইকুইলিব্রিয়াম তখন দেবে অপশনে। অপশন 4টা দেয়, ইকুইলিব্রিয়াম, ডিসইকুইলিব্রিয়াম, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন। হলো এইভাবে। বা বলে দেবে নিচের কোন টার্মটি পেঁয়াজে দিয়েছেন, এই সমস্ত টার্মগুলোই পেঁয়াজে দিয়েছেন। চলো এর পরের টপিকে যাই। এবারে দেখো, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই এখানে, এই যে আমি অ্যাডাপ্টেশন বলেছিলাম না, অ্যাডাপ্টেশন মানে কি, অভিযোজন। তার মধ্যে দুটো জিনিস ছিল, একটাকে আমরা বলি অ্যাসিমিলেশন আর একটাকে আমরা বলি অ্যাকোমোডেশন। পরীক্ষায় তোমাকে আরেকটা কোশ্চেন দেয় যে অ্যাসিমিলেশন যুক্ত অ্যাকোমোডেশন, বিয়োগ চিহ্ন, ভাগ চিহ্ন, গুণ চিহ্ন। এবার ধরো তুমি টপিকটা ভুলে গেছো, যোগ বিয়োগ গুণ ভাগ কি ছিল, তোমাকে সাইকোলজিতে যে কোনো অপশন দিক, সেখানে যদি এরকম সাইন দিয়ে পরীক্ষায় কোশ্চেন দেয় যোগ বিয়োগ গুণ ভাগ, অলওয়েজ গুণ চিহ্ন যেখানে থাকে সেটাই উত্তর হবে, অপশন যাই থাকুক। এ একটা অপশন, মানে এ আর বি দুটো জিনিস, তার মধ্যে সেটা যোগ করলে হবে, বিয়োগ করলে হবে, গুণ করলে হবে না ভাগ করলে হবে, অলওয়েজ গুণ করলে যেটা সেটাই উত্তর হয়। তাহলে অ্যাসিমিলেশনের সাথে আমি অ্যাকোমোডেশনকে যখন গুণ করব তখনই হবে আমার অ্যাডাপ্টেশন, মানে অভিযোজন। এবারে পরের টপিকে আসি। দেখো, পিয়াজে আমাদের এই কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে বিভিন্ন স্তর বলে গেছেন। প্রথম যে স্তর তাকে আমরা বলবো সংবেদন চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ হলো। 2 নম্বর কি আমরা দেখবো, প্রি অপারেশনাল। স্যার একটা প্রশ্ন আছে স্যার। তাড়াতাড়ি স্যার প্রশ্ন কি ইংলিশে হবে না বাংলাতে হবে স্যার? দুটোই হবে, বাংলা ইংলিশ দুটোই থাকবে। দুটোই থাকবে, তো আইদার উপরে নিচে থাকবে, নাহলে রাইট সাইড লেফট সাইড থাকবে। কোনো চিন্তা করার দরকার নেই, যেভাবে পড়াচ্ছি পড়তে থাকো, তোমাদের সুবিধার্থেই পড়াচ্ছি। বাংলা ইংলিশ দুটোই থাকবে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। না না, এত এত র্যাপিড পড়ালে মানে এই লেখাগুলো লিখবো কি করে? আরে বাবা আমি তোমাদের নোট দেবো, কেউ কি লিখছে কিনা আমি জানি না। তোমরা ক্লাসে শুধু বোঝো, হ্যাঁ, আমি তোমাদের নোট দেবো, ঠিক আছে? ওকে স্যার বলুন স্যার। এই লেখাগুলোই থাকবে, বাংলায় করলে ভালো হতো। হ্যাঁ না, এই লেখাই মানে থাকবে। স্যার বাংলাটা একটু বেশি ইউজ করতে বলছে। স্যার এগুলো বাংলা ইংলিশ দুটো সাইডে করে দিলে ভালো হয়, বাংলা ইংলিশ। ইংলিশটা আপনি অ্যাপ্লাই করলে মনে হয় ভালো হবে, মানে বাংলাও বলুন, সংস্কৃত ইংলিশটাও বাংলাতে বলা
আচ্ছা আমাকে তোমরা একটু পড়াতে দাও, শেষের দিকে তোমাদের যা আরে সমস্যা আমায় স্যার বলো, কি যদি আপনারা বুঝতে পড়াতে সমস্যাটা দিন, থাকে। এসব কি প্রশ্ন ব্যাচে এসব? একটু স্যারকে আমায় পড়াতে আগে দিন, আমরা বুঝি না, লাস্টের ব্যাপারটা দিকে যা বুঝি একটু। সমস্যা থাকবে। হ্যাঁ আরে জিনিসটা হ্যাঁ স্যারকে পড়াতে চলো। দিন, আপনারা তো খুব ডিস্টার্ব করছেন। ঠিক আছে ঠিক আছে, চলো আমরা টপিকে আসি। তাহলে আমরা কি বলছি, একটা হচ্ছে সেন্সরি মোটর, আর এটা হচ্ছে প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল, আর 4 হচ্ছে ফর্মাল অপারেশনাল। আমার 4টা স্টেজ পিঁয়াজে তার কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে 4টা কথা বলে গেছেন, 4টা স্তর বলে গেছেন। কি কি বললাম? সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল, আর ফর্মাল অপারেশনাল, 4টা জিনিস। এবার আমাদের ফার্স্ট এখান থেকে কি পড়তে হবে, সেটা হচ্ছে যে এদের প্রত্যেকটার বয়স আমাদের জানতে হবে। সেন্সরি মোটরে আমরা কি দেখি, বয়স 0 থেকে 2। একদম দেখো, বয়স মনে রাখার সহজ উপায় 0 থেকে 2, 2 থেকে 6, 6 থেকে মিউট করবে, 6 থেকে 12, 12 থেকে 18। এবারে দেখবে কোনো বইতে 6-এর জায়গায় হয়তো 7 আছে, 12-র জায়গায় হয়তো 11 আছে, যে কোনো একটা বই সেখানে যা লেখা আছে সেটাই পড়বে। কিন্তু মুখস্থ করার জন্য আমি তোমাদের বলবো এইভাবে মুখস্থ করো, জোড় সংখ্যায় মুখস্থ করবে, মনে থাকবে অনেক দিন। 0 থেকে 2, 2 থেকে 6, 6 থেকে 12, 12 থেকে 18, ঘুমানোর আগে দুবার বললে মুখস্থ হয়ে যাবে স্তর। হলো 4টা স্তর হয়ে গেল। এবারে এই 4টা স্তরে কি কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, তাহলে প্রথমে আসি আমরা সেন্সরি মোটর স্টেজ। কি বৈশিষ্ট্য দেখা যায়? 1 নম্বর, এখানে বাচ্চারা অনুকরণ করে। অনুকরণকে আমরা ইমিটেশন বলবো, ইমিটেশন বা অনুকরণ করা। অনুকরণ মানে তুমি তাকে জিভ দেখাবে, সেও তোমায় জিভ দেখাবে, তুমি তাকে পা দেখাবে, সেও তোমায় পা দেখাবে, তাহলে অনুকরণ করলো। দ্বিতীয় নম্বর কি, এখানে আমরা বস্তুর স্থায়িত্ব বা অবজেক্ট পার্মানেন্স বলে ওটাকে, অবজেক্ট পার্মানেন্স বা বস্তু স্থায়িত্ব। বস্তু স্থায়িত্ব বলতে কি, দেখবে একটা বাচ্চা বল নিয়ে খেলছে, তুমি গেলে ওই বাচ্চাটার কাছ থেকে বলটা ছাড়িয়ে নিয়ে অনেক দূরে ছুঁড়ে দেওয়ার ভান করলে, কিন্তু বলটা তুমি ছুঁড়ে দাওনি, তোমার পেছনে লোকানো আছে। বাচ্চাটা কাঁদতে থাকে, কেন কাঁদে? সে ভাবে বস্তুটা হারিয়ে গেছে, আর কোনোদিন পাবে না। বা সে যদি তার মাকে দেখতে না পায়, সে কাঁদতে থাকে, সে ভাবে তার মা হারিয়ে গেছে। আমরা যখন বাড়িতে ফিরি, আমি যখন আমার মাকে, ধরো আমি মেদিনীপুর থেকে বাড়ি গেছি, ধরো আমি বৃহস্পতিবার দিন বাড়ি যাব, আমি মাকে দেখতে পাচ্ছি, আমি কাঁদবো? নিশ্চয়ই নয়। কারণ আমরা কি জানি, মা কোথাও না কোথাও কাজ করছে, আসবে একটু পরে, দেখা হবে। কিন্তু বাচ্চা ওটা বুঝতে পারে না, বাচ্চা ভাবে যে তার চোখের সামনে নেই, মানে বস্তুটা কোথাও নেই। ওই জন্য একটা লাইন বলা হয়, লাইনটা একটু মনে রাখার চেষ্টা করবে, বলা হয় আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। মানে চোখের সামনে নেই, সে মনে মনে ভাবছে বস্তুটা কোথাও নেই। এটা কোন স্তরে হয়? সংবেদন চালনমূলক স্তর, মানে সেন্সরি মোটর স্টেজে হয়। এক সেকেন্ড। কি হলো? মিউট হয়ে হ্যাঁ গেল চলো, কেন? শোনা আছে তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ চলো। দেখো তাহলে আমরা কি বললাম, আমরা বস্তু স্থায়িত্ব, তাহলে একটা বললাম অনুকরণ করে, আর 2 নম্বরে কি বললাম, বস্তুর স্থায়িত্ব হয়। 3 নম্বর কি হয়, শিক্ষক হিসেবে তার অনুভূতি তৈরি হয়। শিক্ষক হিসেবে অনুভূতি বলতে কি, বয়স কত মনে করো, 0 থেকে 2, সে উঠে বসতে গেলেও কারো সাহায্য দরকার, তারপর ধরো হাঁটতে গেলেও কারো সাহায্য দরকার, মানে তার মা বাবা কেউ না কেউ সাহায্য করবে তাকে। তাহলে সে তখন থেকেই বুঝতে পারে যে আমি নিজে কিছু করতে পারবো না, আমাকে কেউ না কেউ শিখিয়ে দেবে, আর যে শিখিয়ে দেবে সেই তার শিক্ষক। তার মানে আমি যা পড়াচ্ছি, পড়ালেই যে শিক্ষক হবে তা নয়, যার কাছ থেকেই সে কিছু শিখছে সেই তো তার শিক্ষক। সেই জন্য বলা হয় যে শিক্ষক হিসেবে অনুভূতি তৈরি হয় কোথায়, এই সেন্সরি মোটর স্টেজে বা সংবেদন চালনমূলক স্তরে। আরেকটা কি হয়, 4টা, আর এটাই লাস্ট। কি এখানে কি দেখা যায় না, প্রতিবর্ত ক্রিয়া। তার চোখের দিকে পেন নিয়ে যাবে, চোখের পাতাটা বন্ধ হয়ে যাবে। তার হাতটা গরম কোথাও ধরো পড়ছে, তার হাতটা সরে আসবে। পায়ে ধরো তুমি পেন দিয়ে খোঁচা দিলে, তার পাটা সরে যাবে। এটাকে কি বলা হয়, প্রতিবর্ত ক্রিয়া। এটাও কিন্তু এই প্রথম স্তরেই দেখা যায়। তাহলে কি কি 4টা বললাম, 1 অনুকরণ করা, 2 বস্তুর স্থায়িত্ব, 3 শিক্ষক হিসেবে অনুভূতি তৈরি হয়, আর 4 নম্বরে কি হয়, যে তার প্রতিবর্ত ক্রিয়া তৈরি হয়। এরপরে আসি, বোঝা গেছে সবার সেন্সরি মোটর স্টেজটা? সবার বোঝা গেছে তো? হ্যাঁ 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 হ্যাঁ। সুন্দর বোঝা গেছে। চলো 2 নম্বরে যাই, চলো 2 নম্বরে যাই। 2 নম্বরে কি দেখতে পাবো, 1 নম্বর পয়েন্ট, শুধু মন দিয়ে 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে অবযুক্তিপূর্ণ বিচার। অবযুক্তিপূর্ণ বিচার বলতে কি, মানে যেই বিচারের কোনো যুক্তি হয় না। যেমন আমি আমার ছোটবেলার ঘটনা বলছি। আমার তো ট্রেন লাইনের ধারেই বাড়ি, তো ট্রেন লাইনের ধার দিয়ে স্কুলে যেতাম আমি আর আমার বন্ধু দুজনে। তো
তো যেতে যেতে ওই আমাদের মনে হতো ট্রেন কোথায় তেল ভরে, অ্যাকচুয়ালি ট্রেন তো তেলে চলে না, আর আমাদের তো মাথায় সেটা নেই। এবারে আমরা অনেকদিন পর খুঁজে বের করলাম ওই যে ট্রেন লাইনের ধারে যে লোহার যে বিম গুলো থাকে, ওখানে ওই তারকে টান দেওয়ার জন্য দেখবে একটা গোল গোল এইভাবে গোল গোল ওয়েল লাগানো থাকে। আমরা মনে করতাম ওখানে তেল থাকে, ওইখান থেকে তেল ভরে। দেখো এটা শুনে এখন হাসি লাগতে পারে, এইটাকে বলছি অবযুক্তিপূর্ণ বিচার। আরেকটা উদাহরণ দিচ্ছি। একটা বাচ্চা প্রতিদিন দুপুর বেলায় খাওয়া দাওয়া করে, দিয়েছে, ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে দেখে বিকেল হয়েছে। এবার একদিন তার বাড়িতে অনেক কুটুম এসছে, আত্মীয় এসছে, সে দেখছে সে খেলা করছে, ফলে দুপুরে ঘুমায়নি, সে বলছে আজকে বিকেল হয়নি। আরে তার ঘুমানোর সাথে বিকেল হওয়ার কি সম্পর্ক? এইটাকে বলে অবযুক্তিপূর্ণ বিচার, সেটাই হচ্ছে এই প্রি অপারেশনাল স্টেজে হয়। 2 নম্বর কি হয়, এটাকে বলা হয় ভাষার বিকাশের গুরুত্বপূর্ণ স্তর। দুটো কোশ্চেন হয়, কোশ্চেন দেবে ভাষার বিকাশ শুরু কোথায় হয়। যদি বলে ভাষার বিকাশ শুরু কোথায় হয়, সেটা হবে সংবেদনমূলক স্তরে। মনে রাখবে কেন, বয়সটা মনে করো 0 থেকে 2, মা বলা শুরু করে দিয়েছে, বাবা বলা শুরু করে দিয়েছে, তাহলে শুরু হচ্ছে কোথায়? সংবেদন চালনমূলক স্তরে। কিন্তু গুরুত্বপূর্ণ কেন বলছি? গুরুত্বপূর্ণ এই কারণে বলছি, ওই বয়সের বাচ্চারা যেই ভাষাটা শুনবে সেই ভাষাই বলবে। তুমি 2 থেকে 6 বছরের বাচ্চাকে ছোটবেলায় তার কানে কানে বাজে ভাষা শেখাও, সে বড় হয়ে যত বড় হোক, যত বড় চাকরি করুক, সে বাজে ভাষা বলবে, গ্যারেন্টি দিচ্ছি। কেন? কারণ তো সে ছোটবেলায় শিখেছে ওইগুলো বাজে নয়, সে তো বাজে আর ভালো জানে না, সে ভাষা হিসেবে শুনেছে। ওই জন্য বলা হয় গুরুত্বপূর্ণ স্তর। এটা কোশ্চেন দেয় যে ক্রিটিক্যাল স্টেজ বা গুরুত্বপূর্ণ স্তর কাকে, কোনটা? সেটা হচ্ছে এই প্রি অপারেশনাল। দুটো পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে বিপরীত মুখিতা বুঝতে পারে না। কি বললাম? বিপরীত মুখিতা বুঝতে না পারা মানে কি? ধরো 1 গ্লাস জল, মানে জলকে তুমি যদি ফ্রিজে রাখো বরফ হয়, সেই বরফটাকেই আমি যদি ফ্রিজ থেকে বাইরে বের করে আনি, কি হবে? জল হয়ে যাবে। তাহলে একটা জল মানে কিছুটা পরিমাণ জল, সেটাই বরফ হয়, আবার সেই বরফটাই জল হয়। বাচ্চা বুঝতে পারে না, বাচ্চা কি মনে করে পৃথিবীতে প্রচুর জল রয়েছে, সেটা শুধু বরফ হয়, আর প্রচুর বরফ রয়েছে, শুধু জল হয়। বা ধর আরেকটা এক্সাম্পল দিচ্ছি, একটা ট্রেন সে মেদিনীপুর থেকে হাওড়া যায়, আবার সেই ট্রেনটাই তো হাওড়া থেকে মেদিনীপুরে আছে। সে মনে করে না, মেদিনীপুরে অনেক ট্রেন আছে শুধু হাওড়া যাওয়ার জন্য, আর হাওড়াতে অনেক ট্রেন আছে শুধু মেদিনীপুর আসার জন্য। তাহলে এটাকে কি বলে? বিপরীত মুখিতা বুঝতে না পারা। সেটা কোথায় হয়? ওই প্রি অপারেশনাল স্টেজে হয়, বিপরীত মুখিতা বুঝতে পারে না। আচ্ছা, আর কি হয়? আরেকটা হয় যেটা সর্বপ্রাণবাদ। সর্বপ্রাণবাদ মানে কি? মানে সবার মধ্যে প্রাণ আছে। দেখবে একটা বাচ্চা, তোমরা এক সময় দেখেছো বাচ্চা ছুটতে ছুটতে চেয়ারে পা লেগে পড়ে গেছে, বা দরজায় পা লেগে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সে কাঁদছে। তখন তার মা, দাদা, ভাই, বোন যেই থাকুক, গিয়ে ওই দরজায় বা চেয়ারে যেখানে লেগেছে পড়ে গেছে ওটাতে মারে, ফলে বাচ্চা আনন্দ পায়, সে কাঁদা বন্ধ করে দেয়। এটা তো দেখেছো তোমরা। কারণ সে মনে করে জড় বস্তুরও প্রাণ রয়েছে। এইটাকেই বলে সর্বপ্রাণবাদ, যখন বাচ্চা মনে করে জড় বস্তুরও প্রাণ রয়েছে। হলো, তাহলে সর্বপ্রাণবাদ মানে কি? মনে রাখবে, বাচ্চা যেই বয়সে মনে করে যে জড় বস্তুরও প্রাণ রয়েছে। উদাহরণ কি মনে রাখবে? যে ছুটতে ছুটতে চেয়ারে পা লেগে পড়ে গেছিল বাচ্চা কাঁদছিল। এবার বাচ্চার যখন তার মা এসে ওই চেয়ারটাতে মারলো, বাচ্চা কাঁদা বন্ধ করে দিল। কেন? কারণ সে মনে করছে যে ওর জন্য আমি পড়েছিলাম, ওকে তো মেরেছে, আর ও মনে করে ওরও প্রাণ রয়েছে, ও কষ্ট পেয়েছে, তাহলে আমি এখন হাসবো। এইটাকে বলে সর্বপ্রাণবাদ। লাস্ট পয়েন্ট এখানের আত্মকেন্দ্রিকতা। আত্মকেন্দ্রিকতা মানে কি? সে নিজেকে নিয়ে ভাবে। ধরো কালকে তোমরা যখন বাইরে গেছিলে, বাজারে গেছিলে, বাজার থেকে 10টা চকলেট কিনেছো ওই বাচ্চাটার জন্য, দিয়ে নিয়ে এসেছো, বাচ্চাটাকে দিয়েছো 10টা চকলেট। এবার তাকে সেখান থেকে বলছো আমাকে একটা দে, সে কিন্তু তোমায় দেবে না। সে তোমায় কখন দেবে? সে চকলেটগুলো প্রথমে খাবে, দেখবে 7টা 8টা চকলেট হয়তো খেতে পেরেছে, বাকি 2টো পারেনি, তখন সে তোমাকে দেবে। এইটাকে বলে আত্মকেন্দ্রিকতা। যখন মানে ধরো ল্যাবে ধরো চাকরির অফার এসছে, ম্যাডামের কাছে এসছে, ম্যাডাম হয়তো বললেন এই তুমি এটা অ্যাপ্লাই করে দাও, আমাদের মন খারাপ করে, আমাকে কেন বললো না, ওই দাদাটাকে বা দিদিটাকে বা ওই মানে ছেলেরা বা মেয়েটাকে কেন বললো? কারণ আমরা মনে করি কি, সমস্ত অপরচুনিটি প্রথমে আমার কাছে আসবে, আমি প্রথমে মানে ভালো খারাপ ভাববো, তারপর ছেড়ে দিব, তখন অন্য কেউ নেই, কিন্তু প্রথম অপশন আমাকে দিতে হবে। এটা কি? এটাই আত্মকেন্দ্রিকতা। এইটা কিন্তু এই 2 থেকে 6 বছর বয়সেই শুরু হয়। হলো, তাহলে কি কি বললাম এখানে আরেকবার? অবযুক্তিপূর্ণ বিচার, অর্থাৎ যেই বিচারের কোনো যুক্তি নেই। ওই যে বলেছিলাম দুপুর ঘুমায়নি, সে বলছে আজকে বিকেল হয়নি। আর আমার ওই ট্রেনের গল্প মনে রাখো, ওই যে তেল ভরার গল্প। তারপরে কি বলেছিলাম? গুরুত্বপূর্ণ স্তর ভাষার বিকাশের,
তারপরে বলেছিলাম বিপরীতমুখিতা বুঝতে পারে না, যে জল জমে বরফ হয় আর সেই বরফটাই জল হয়, এটা বুঝতে পারে না। সর্বপ্রাণবাদ, জড় বস্তুরও প্রাণ রয়েছে। আর একটা বললাম আত্মকেন্দ্রিকতা। বোঝা গেছে সবার এই স্তরটা? ক্লিয়ার তো? সবার ক্লিয়ার? বল, মিউট কর, মিউট কর। বল, সবার ক্লিয়ার হয়েছে এটা? একদম ঠিক আছে স্যার। ঠিক ঠিক আছে, ওকে। আছে, চলো এরপরটা। চলো Mute এবারে আমরা করতে হবে। আসি পরেরটা কি? কংক্রিট অপারেশনাল। একটু মন দিয়ে বুঝবে। এরপরে আমরা কি বলছি? কংক্রিট অপারেশনাল। এটা একটু মন দিয়ে, আগের যতটা সহজ ছিল এটা একটু কঠিন, একটু মন দিয়ে বল। আচ্ছা, এখানে একটু বোঝার চেষ্টা করো, দুটো টার্ম হয়। একটাকে আমরা বলি কংক্রিট, বলো। আরে यार নট আচ তো মন খারাপ করে না। রাজেশ বলে কি নাম্বার কম। থাকো, মিউট করো। তাহলে এটা কি হচ্ছে, এটা কি? চলো দেখো, আমি দুটো টার্ম বলছি, একটাকে আমরা বলছি কংক্রিট আর একটাকে বলছি অ্যাবস্ট্রাক্ট। বাংলা বলছি। কংক্রিট মানে হচ্ছে মূর্ত, আর অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত। দুটো জিনিস হলো। তাহলে মূর্ত আর বিমূর্ত কথাটার মানে বোঝো আগে। মূর্ত মানে যেটাকে তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ আর সেটাকে নিয়ে ভাবছো, এটাকে বলে মূর্ত। আর যেটা তোমার চোখের সামনে ঘটছে না, সেটাকে নিয়ে তুমি আকাশ পাতাল অনেক কিছু ভেবে নিয়েছো, বিমূর্ত। একদম যদি আরেকটা জিনিস তোমাকে আমি বলি, আমি তোমাদের কোশ্চেনটা করছি, তোমরা ভেবে উত্তর দাও। তোমরা অনেকে তো দেখেছো আর্টিকা দেখেছো, 7 সিটার মানে 7টা সিটের বড় গাড়ি দেখেছো, আর 4 সিটারের ছোট গাড়িও দেখেছো, ধরো এই যে ডিজায়ার যে হয়, এগুলো দেখেছো। তাহলে তোমাকে যদি আমি একটা অডি কোম্পানির গাড়ি দিই, আর ছোট গাড়ি, অডি কোম্পানির ছোট গাড়ি 4 জন বসতে পারবে ধরো, আর একটা হচ্ছে আমি মারুতি কোম্পানির 7 জন বসতে পারবে এরকম গাড়ি দিই, তুমি কোন গাড়িটা নেবে? অনেস্টলি বলো, কোন গাড়িটা তোমার দরকার? বলো, যে কোনো একজন চট করে। 7 জন। বড়টা। বড়টা নেবে? 7 মানে জন। তোমার মারুতির গাড়ি দরকার, অডি বিএমডাব্লিউ দরকার নেই? আচ্ছা, অডি নয়, বিএমডাব্লিউ ধরো এখানে। BMW। হ্যাঁ এক্স্যাক্টলি, হয়তো অডি স্টার। তাহলে আমি কি বলছি, কেন তুমি বিএমডাব্লিউ চাইছো? ছোট কিন্তু তাও কেন চাইছো? কারণ, বা ধরো আরেকটা জিনিস তোমাকে আমি সহজ আরেকটা উদাহরণ দিচ্ছি। তোমাকে আমি এমআই কোম্পানির একটা বড় ট্যাব দিচ্ছি, আর একটা অ্যাপেল কোম্পানির ধরো আইফোন 15 দিচ্ছি, তুমি কোনটা চাইবে? Apple। অ্যাপেল চাইবে। দেখো ওটা ছোট তো তাও তুমি চাইছো, কিন্তু বাচ্চা চাইবে এমআই কোম্পানির ওই বড় জিনিসটা। কেন? বাচ্চার কাছে সাইজটা গুরুত্বপূর্ণ, সে চোখের সামনে বড় জিনিস দেখতে সে চাইছে। এটা হচ্ছে মূর্ত চিন্তা। কিন্তু তুমি কি ভাবছো? তুমি ছোট বড় তোমার কাছে ম্যাটার নয়, ওই অ্যাপেলের লোগোটা তোমার কাছে ম্যাটার, বিএমডাব্লিউর লোগোটা তোমার কাছে ম্যাটার, কিন্তু তুমি বিমূর্ত চিন্তা। এটা বলো। আরো একটা এক্সাম্পল দিচ্ছি, কারণ মূর্ত বিমূর্ত আমাদের অনেক দিন ধরে চলবে এই টপিক। আরেকটা উদাহরণ দিচ্ছি। আমার এখনো বিয়ে হয়নি, আমি আজ থেকে অনেক কিছু ভেবে রেখেছি, এই দিনে এইটা হবে, এইভাবে হবে, এইসব প্রোগ্রাম হবে। এই যে আজ থেকে এত কিছু ভেবে রেখেছি কি কি হবে, এটা হচ্ছে বিমূর্ত চিন্তা। আর সেই দিন চোখের সামনে যেটা ঘটবে সেটা হচ্ছে মূর্ত চিন্তা। হয়ে গেল কংক্রিট অ্যাবস্ট্রাক্ট মানে বুঝালাম। এবার দেখো এই স্তরে কি কি হয়। তাহলে এটা আমি কি করছি, কংক্রিট পড়াচ্ছি মানে মূর্ত সক্রিয়তা স্তর। মূর্ত সক্রিয়তা স্তর, সেখানে আমরা কি কি দেখতে পাই? দেখো, 1 নম্বর, লজিক দিয়ে ভাবতে পারে, মানে যুক্তি দিয়ে ভাববে। আগেরটাই কি ছিল? যুক্তি দিয়ে ভাবতে পারছিল না। এখানে দেখতে পাচ্ছিল না, যুক্তি দিয়ে ভাবতে পারছিল না, এখানে যুক্তি দিয়ে সে ভাবতে পারবে। 2 নম্বর কি হবে? বিপরীতমুখিতা। দেখো আগেরটায় বিপরীতমুখিতা বুঝতে পারছিল না, এখানে বিপরীতমুখিতা বুঝতে পারে। বিপরীতমুখিতা মানে কি? জল জমে বরফ হয়, সেই বরফটা গলেই জল হয়। তাহলে আমি 1 গ্লাস জল নিয়েছি, সেটাই বরফ হবে, আবার কিছুক্ষণ পর সেটাই তো জল হবে। এটাকে বলে বিপরীতমুখিতা, এটাই বুঝতে পারে এখানে। 2 নম্বর চলে গেল। 3 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে যে শ্রেণীবিন্যাস করতে পারে এবং মানে সিরিয়ালি সাজাতে পারে। তোমরা দেখবে এই যে 6 থেকে 12 বছরের বাচ্চা, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এটা সাজাতে পারে। তারপর ধরো তাকে তুমি বিভিন্ন রকমের ত্রিভুজ দিয়েছো, কোনোটা সমবাহু ত্রিভুজ, কোনোটা বিষমবাহু ত্রিভুজ, কোনোটা সমদ্বিবাহু ত্রিভুজ, সে সেগুলোকে আলাদা করতে পারে। ওই জন্য বলছে শ্রেণীবিন্যাস করতে পারে আর সিরিয়াল ওয়াইজ সাজাতে পারে। আরেকটা কি করতে পারে, এখানে যে সংরক্ষণ করতে পারে। সংরক্ষণ বলতে কি বোঝো? সংরক্ষণ মানে ধরো আমি একটা বাচ্চাকে এইরকম একটা গ্লাস দিয়েছি, ভালো করে বুঝবে। আর 1 সেকেন্ড, এইরকম একটা গ্লাস দিয়েছি,
আর এইরকম একটা গ্লাস দিয়েছি, দুটো গ্লাসেই আমি এখানেও 100 ml জল দিয়েছি, এখানেও 100 ml জল দিয়েছি। এবারে এটা এ গ্লাস, এটা বি গ্লাস। এ গ্লাসে 100 ml এর জলের তলটা এখানে থাকবে, বি গ্লাসে 100 ml এর জলের তলটা এই এতটা পর্যন্ত উঠে যাবে, কারণ সরু গ্লাসটা। আমি বাচ্চাটাকে বলবো না যে দুটোতেই 100 ml জল আছে, আমি এটা বলবো না। বাচ্চাটাকে বলবো বলো তো এ গ্লাস না বি গ্লাস কোনটাতে বেশি জল আছে, সে বলবে না দুটোতেই সমান জল আছে। এবং সে কি ব্যাখ্যা দেবে, যে এ গ্লাসের পরিধিটা বড় তাই জলের তলটা নিচের দিকে আছে, আর বি গ্লাসের যে পরিধিটা সেটা কি সরু তাই জলের তলটা উপরের দিকে আছে। এটা তো তোমরা অ্যানালাইসিস করতে পারছো যে বড় পরিধি তাই জলের তল নিচে, আর সরু পরিধি তাই জলের তলটা উপরে। এই যে সে যে আকৃতি আকার বুঝে উত্তর দিল, এটাকেই বলে সংরক্ষণ করতে পারা। হলো। আচ্ছা, এরপরে এটা করতে পারে, আরেকটা কি করতে পারে, মানে আন্তর সম্পর্ক করতে পারা, যেটাকে আমরা কি বলি ট্রানজিটিভিটি বা আন্তর সম্পর্ক করতে পারা। কি রকম? ধরো এ বি এর থেকে বড়, আবার বি সি এর থেকে বড়। আমি তো বলতে পারি তাহলে এ সি এর থেকে বড়। আরেকবার বলছি, এ যদি বি এর থেকে বড় হয় আর বি যদি সি এর থেকে বড় হয়, তাহলে এ সি এর থেকেও বড়। আরেকটা এক্সাম্পল শোনো, রামের ভাই শ্যাম, শ্যামের ভাই যদু, তাহলে রামের ভাইও যদু। এই যে আন্তর সম্পর্ক করতে পারা, এটাকেই বলে ট্রানজিটিভিটি। হলো। তাহলে কি কি বললাম? যুক্তি দিয়ে ভাবতে পারা, বিপরীতমুখিতা বুঝতে পারা, শ্রেণীবিন্যাস করতে পারা, সিরিয়ালি সাজাতে পারা, আর কি বললাম, এই যে আন্তর সম্পর্ক করতে পারা আর সংরক্ষণ করতে পারা। এইটা ছিল আমাদের কিসের কংক্রিট মানে মূর্ত সক্রিয়তা স্তরে আমরা এগুলো দেখতে পাই। লাস্ট স্তর 4 নম্বর স্তর, যেটাকে আমরা বলবো কি ফর্মাল অপারেশনাল স্টেজ। ফর্মাল অপারেশনাল অর্থাৎ যৌতিক সক্রিয়তা, বাংলায় বললে যৌতিক সক্রিয়তা। এর বয়স কত বলেছিলাম মনে আছে কারো? বলো তো কেউ একজন, এর বয়স কত বলেছিলাম? 12 থেকে 18। হ্যাঁ, 12 12 থেকে থেকে 18। তাহলে এখানে আমরা কি কি দেখতে পাই সেটাতে আমরা যাই। দেখো, ফর্মাল কথাটা বলে দিয়েছে, এটার মানেই হচ্ছে সে অনেক উচ্চ চিন্তা করবে এবং অনেক উঁচু ভাবে সমস্যার সমাধান করবে। মেন কি জিনিস আমাদের এখানে জানতে হবে, বিমূর্ত চিন্তা করতে পারা, অর্থাৎ যেই জিনিসটা তার চোখের সামনে নেই সে ভাবতে পারবে। তাকে বলবে বলো তো কালকে কি বৃষ্টি হবে, সে ওয়েদার দেখে বলে দেবে কালকে বৃষ্টি হবে কি হবে না। হলো। আচ্ছা, সে আর কি করতে পারবে, সে হচ্ছে যে সৃজনশীল চিন্তা, যেটাকে আমরা ক্রিয়েটিভ থিঙ্কিং বলি, সেটা করতে পারবে। যেমন আমার বাড়ির পাশে একটা বাচ্চা ছিল, তার মা তাকে এরকম কি করেছে, এমার্জেন্সি লাইট দিয়েছে পড়ার জন্য। সে আমাদের গ্রামে বাড়ি তো, ওই দেখবে বাঁশের যে গাঁট গুলো থাকে না, ধরো এটা একটা বাঁশ, এখানে একটা গাঁট আছে, এখানে একটা গাঁট আছে, কেটে দিয়েছে এখান থেকে, যে মাঝে ফাঁপা একটা অংশ তৈরি হয়েছে, এরকম ফাঁপা অংশ তৈরি হয়েছে, ওপরে একটা লাইট লাগিয়েছে, ওই এমার্জেন্সি লাইটটাকে খুলে আর ভেতরে ব্যাটারিটা লাগিয়ে দিয়েছে, সেটা তার হয়ে গেছে এমার্জেন্সি লাইট। এই যে এটাকে বলে ক্রিয়েটিভ চিন্তা বা সৃজনশীল চিন্তা, এইটা কিন্তু এই ফর্মাল অপারেশনাল স্টেজেই করতে পারে। এবং আরেকটা জিনিস হয়, এটাকে কিন্তু এখন যে টার্মটা বলছি এর কোনো বাংলা নয়, এটাকেই তোমাকে বাংলায় লিখে দেবে, সেটা হচ্ছে কি হাইপোথেটিকো ডিডাকটিভ রিজিওনিং বা চিন্তা যাই বলো, এটাকেই বাংলায় লিখে দেবে, এর বাংলা করবে না, এটাই মুখস্থ করবে। হাইপোথেটিকো ডিডাকটিভ রিজিওনিং মানে আমরা ধরো তোমাকে অনেক সময় হয় না, প্রথমে 2, তারপরে 6, তারপরে আছে ধরো 12, তারপরের ঘরটা কত হবে, তোমাকে কোশ্চেন দেয় তো রিজিওনিং এ, এইগুলো করতে পারে এই বয়সের বাচ্চারা। এটাকে বলে হাইপোথেটিকো ডিডাকটিভ রিজিওনিং। তাহলে কি বললাম, বিমূর্ত চিন্তা করতে পারা, সৃজনশীল চিন্তা করতে পারা, আর কি হাইপোথেটিকো ডিডাকটিভ রিজিওনিং করতে পারা, এইগুলো ফর্মাল অপারেশনাল স্টেজে হয়। এইটুকু এখান থেকে পড়লেই হবে। এইগুলো ছিল আমাদের পেঁয়াজের থেকে গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য। তাহলে পেঁয়াজে এটা কি বলে গেছেন, এগুলো সব হচ্ছে তার প্রজ্ঞামূলক মানে কগনিটিভ ডেভেলপমেন্ট থেকে বলে গেছেন। এর পাশাপাশি তিনি আরেকটা কথা বলেছেন। কি কথা? তিনি মানে প্রজ্ঞামূলক নৈতিক কথা কিছু বলেছেন। এরপরে কি আসছি, প্রজ্ঞামূলক কগনিটিভ মোরাল, প্রজ্ঞামূলক নৈতিক, মোরাল মানে নৈতিক, নৈতিক মানে কি, ঠিক আর ভুলের মধ্যে বিবেচনা করতে পারা। যেমন তোমাকে আমি বলছি কালকে তোমার পরীক্ষা, আজকে তোমার মোবাইল দেখাটা ঠিক হবে না ভুল হবে, তুমি বলবে কিছু একটা, আইদার কেউ বলবে হ্যাঁ ঠিক আছে, কেউ বলবে না ভুল আছে। এই যে ঠিক আর ভুলের মধ্যে আলোচনা বা আলাদা করতে পারা, তাকে বলে নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট। তো পিয়াজে বলেছে প্রজ্ঞামূলক নৈতিক বিকাশ সম্পর্কে কিছু কথা বলেছে। সেখানে কি করেছে, 4টা ভাগে ভাগ করেছে।
কি কি 4টা ভাগ? 1 নম্বর হচ্ছে অ্যানোমি, মুখস্থ করতে হবে, এটা ইংলিশেই, এটাকে আমি বাংলায় বোঝাচ্ছি, কিন্তু টার্মটাকে তোমাকে এভাবেই পড়তে হবে, এর বাংলা নেই কোনো। অ্যানোমি, এরপরে হয় হেটারোনমি, মানে বাংলা বইতেও এই ইংলিশেই লেখা আছে, হেটারোনমি, অথরিটি, আমি বোঝাচ্ছি জিনিসগুলো কি। এরপরে হেটারোনমি, রেসিপ্রোসিটি, আরেকটা হচ্ছে অটোনমি। ভালো করে বোঝো জিনিসগুলো কি। অ্যানোমি, এটা কত বয়স থেকে কত বয়স হয়? 0 থেকে 5 বছর অ্যানোমি। হেটারোনমি অথরিটি বলতে কি, যেটা হবে তোমার 5 থেকে 9 বছর। রেসিপ্রোসিটি 9 থেকে 13 বছর, তারপরে 13 থেকে কন্টিনিউ এটা চলতে থাকবে। হলো। দেখো অ্যানোমি মানে কি? অ্যানোমি মানে যখন কোনো একটা বাচ্চা তার নৈতিক চিন্তাগুলো শুধুমাত্র আনন্দ পাবে না দুঃখ পাবে তার উপর নির্ভর করে নেবে। মানে আজকে আমি কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছি, মানে আমি এখন কালকে পরীক্ষা, আমি মোবাইল দেখছি, কেন দেখছি? আমি আনন্দ পাচ্ছি তাই দেখছি। তাহলে আনন্দ আর দুঃখের ওপর নির্ভর করে যখন আমি কোনো সিদ্ধান্ত নেব, তখন বলবো আমি অ্যানোমি স্তরে রয়েছি। হেটারোনমি অথরিটি, এটা কি? এটা হচ্ছে শাস্তি পাবো না পুরস্কার পাবো তার উপর নির্ভর করে নেব, যে আমি একটা কাজ করে দিচ্ছি কারো একটা, সেই কাজটা করে দিলে আমাকে সে পুরস্কৃত করবে না শাস্তি দেবে, সেটার উপর যখন নির্ভর করে নেব, সেটা হবে হেটারোনমি অথরিটি। তারপরে হয় হেটারোনমি রেসিপ্রোসিটি। রেসিপ্রোসিটি বলতে কি, দেখো বয়সটা 9 থেকে 13, 9 থেকে 13 মানে সে প্রাইমারি স্কুলে যাচ্ছে, প্রাথমিক শিক্ষা তার চলছে, তার তখন অনেক বন্ধু, তার মধ্যে তারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, তখন তার দল যে সিদ্ধান্ত নেবে সেটাই তার সিদ্ধান্ত, তার নিজের নৈতিকতা বলে কিছু নেই, দলের সিদ্ধান্তই তার সিদ্ধান্ত। দল যদি ভুল সিদ্ধান্ত নেয় সেটাই তার সিদ্ধান্ত। তাহলে দলের সিদ্ধান্তই যখন নিজের সিদ্ধান্ত হয়, তখন বলবো হেটারোনমি রেসিপ্রোসিটি। আর অটোনমি মানে কি, সে তখন নিজে যুক্তি দিয়ে ভাববে, বিবেচনা করবে, তারপর সিদ্ধান্ত নেবে। তাহলে 4টা স্তর। প্রথম স্তরে আনন্দ পাবে না দুঃখ পাবে, দ্বিতীয় স্তরে শাস্তি পাবে না পুরস্কার পাবে, তৃতীয় স্তরে দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, তার চতুর্থ স্তরে যুক্তি দিয়ে সে নিজে ভাববে এবং সিদ্ধান্ত নেবে। এইটা হলে আমাদের পিঁয়াজ এখানে কমপ্লিট। বলো, কারো কিছু কোশ্চেন এবার বুঝতে সমস্যা আছে বাকি আছে বলো। সবার এই যে ট্রিক্স গুলো, এই স্যার এই যে ট্রিক্স আর টার্ম গুলো, এইগুলোকে চার্ট আকারে আপনার কোনো ইয়ে দেওয়া যাবে না, মানে কোনো নোট আকারে ছোট্ট একটা পাতার মধ্যে? চেষ্টা করবো, দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আমার যদি কিছু নোট আছে আমি সেটা দেওয়ার চেষ্টা করবো। তাহলেই হয়ে যাবে, এখানে মোটামুটি ভালো সহজ। বুঝতে পেরেছো তো? শান্তন বাবু একটু বন্ধ করুন। পিঁয়াজের যে কঠিন টপিকটা, সেটা তোমাদের কাছে ক্লিয়ার তো? আমাকে শুধু এইটুকু উত্তর দাও। একটা মানে এক্সাম প্রিপারেশনের জন্য একটু নোটস দরকার, আর কিছু না। হ্যাঁ, নোটস দিয়ে দেবো, যেটা পড়ি